আচ্ছা। এই একবার করে জুমটা খুলে ওই যেগুলো বাড়তি ক্লাউডে ক্লাস আছে ওগুলো ডিলিট করে দিয়েছে। আমি এখানে ক্লাউডে রেকর্ডিং করছি, বুঝতে পারছি, ক্লাস পেয়ে যেতে পারে মাঝে আমার মনে নেই। করে দিবি ওখানে, দেখবি, দেখতে পাবি ডিলিট অপশন, যেখানে ডাউনলোড করিস ওখানে ডিলিট করবি, অসুবিধা কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, যেখানে তুই ডাউনলোড করিস। এখন যেটা হচ্ছে সেটা করিস না, হ্যাঁ। আজকে যেটা এই মুহূর্তে হচ্ছে সেটা করিস না। হ্যাঁ, না না, আছে তো, তোর রাখা আছে তো। হ্যাঁ, তাহলে বলো। আচ্ছা, দাঁড়াও তো একটু, কে কে আছে দেখে নিন। আমিরুল, অনুব্রত, অনুপ, অনুপমা। অনুপমাকে কয়েকদিন ক্লাস করছিল না? স্যার মাঝখানে এই কালী পুজোর পর পর ওই টাইমটা আমি একটু অসুস্থ ছিলাম, দিয়ে 2-3টে ক্লাস আমার মিস হয়েছিল। অনুপ, দীপা, দিয়া, কঙ্কনা, কৃষ্ণা, মিনহাজ, মল্লিকা, মৌমি, মৌসুমী, নন্দিনী, নার্গিস, পায়েল, প্রশান্ত, প্রিয়াঙ্কা, প্রসেনজিৎ। প্রশান্ত মাঝের ক্লাসগুলো করে নিয়েছো? হ্যাঁ স্যার, আমি সব ক্লাসই করেছি। আচ্ছা। সহেলি, শামিমা, সঙ্গীতা, সঞ্জয়, সিদ্ধার্থ, আনাস, নুরুদ্দিন, রফিক, সোমনাথ, শুভ্রা, সুচিত্রা, সুদেশনা, সুকৃতি, সুপ্রভা, সুতপা, স্বাগতা, তমন্না। ঠিক আছে। তোমাদের 3টে ক্লাস হচ্ছিল, কারণ প্রথম দিকে ওই 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, 1 মাস 10 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, যখন একটা পরিস্থিতির কথা বলছিল। যদিও আমার সন্দেহ ছিল। তার 10-15 দিনের মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম এখন আর হচ্ছে না, মোটামুটি একটু লেট করবে। হুম। মোটামুটি ওই ব্যাচ শুরুর 10-15 দিনের মধ্যে সেই আভাসটা আমি তোমাদেরকে দিয়েছিলাম যে না, সেই রকম যেরকম ভাবছিলাম অত তাড়াতাড়ি হবে না, ওরা লেট করবে। আর যেহেতু আমরা প্রথম দিকে একটু তাড়াতাড়ি তারা তৈরি করেছিল, সেই জন্য 3টে করে সপ্তাহে ক্লাস দিয়েছিলাম, কারণ খুব তাড়াতাড়ি হয়ে গেলে 3টে করে ক্লাস না দিলে ব্যাপারটাকে সামলানো মুশকিল হতো। সেই জন্য 3টে করে ক্লাস দিয়েছিলাম এবং ব্যাপারটাকে আমি সামলে নিয়েছি। আর আমার রিস্ক কিছু নেই, ঠিক আছে, চাপ কিছু নেই। তো মোটামুটি যা কভার করার জায়গা সেগুলো, এরপর আমাদের আরো ব্যাচ লেন্দি হতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আমাদের যেটুকু জায়গা তৈরি থাকা দরকার ছিল, সেই বেসিক জায়গা, বেসিক কনসেপ্ট, বেসিক প্রস্তুতি, বেসিক মানে যে অ্যাডভান্স লেভেল নয় সেসব কিছু নয়, আমাদের যা জানা, মানে যেগুলো আমাকে জানতেই হতো বা বুঝতেই হতো, সেই বিষয়গুলো আমরা অনেকটা কভার করে ফেলেছি। তো সেই জন্য আর রিস্ক নেই, যে যখনই হোক ইন্টারভিউ আমাদের চাপ নেই, ওই জন্য ক্লাস আমি 3 থেকে 2 করে দিলাম আগের দিন। আর তাছাড়া 2 করতেই হতো, 2 আমি বলেই দিয়েছিলাম প্রথম দিকে যে আমরা 3 দিন থেকে 2 দিনে চলে যাব ক্লাসে। আমরা বলেই দিয়েছিলাম যে 3 থেকে 2 চলে যাব, সেই অনুযায়ী এই সপ্তাহে আমি ঘোষণা করলাম, কারণ আরো বাড়তি অনেকগুলো ব্যাচ ঘোষণা হয়েছে। তোমরা যেমন এই ফাইনাল স্টেজে, সেরকম পিএসসি ক্লার্কশিপ মেন তার ব্যাচটা আমাকে করতে হয়েছে, ওটাও একটা চাপ। আপার প্রাইমারি ব্যাচ আগে থেকে করব বলে কমিটেড ছিল, সেটা করতে হলো, সেই জন্য এই সপ্তাহ থেকে অনেকটা চাপ রয়েছে। ওই জন্য এখনই আমি ঘোষণা করে দিলাম। একটু দাও, এখনই আমি ঘোষণা করে দিলাম বিষয়টা, যে 2 দিন ক্লাস হচ্ছে, তাতে তোমাদের অসুবিধা নেই। প্রয়োজন মাফিক আমি 3 দিনও করতে পারি। আমি প্রয়োজন মাফিক কোনো সপ্তাহে 3 দিনও করতে পারি, কিন্তু 2 দিন এখন আপাতত ক্লাস হবে। বুধবারে রাত্রির ক্লাসটা হবে। হুম। বুধবারে রাত্রি ক্লাসটা হবে, আর শুক্রবারে বোধহয় আমি এই 5টার সময় একটা বলেছি, সেটাও হবে। হ্যাঁ, এই সপ্তাহেটা না, কিন্তু বুধ শুক্র ক্লাস দুটোই হবে। তাহলে স্যার সোমবারটা আর হচ্ছে না, তাই তো? সোমবারটা এখন হবে না। হ্যাঁ। আচ্ছা। আপাতত আজকে হচ্ছে। প্রয়োজনে এই বুধ শুক্রও হতে পারে, সেটা পরিস্থিতি বুঝে আমি বলে দেবো। তবে অতিরিক্ত ক্লাস করারও কিছু নেই, আমরা যা করেছি মোটামুটি
ক্লাস যা হওয়ার ছিল হয়েছে, আরো হবে। ক্লাসের শেষ নেই, তার জন্য নয়, করলেই হলো। আহ তোমাদের বুধবার রাত্রি 8:45 বলেছে বোধহয়, কি 9টা, আর শুক্রবারে বোধহয় কটা বলেছে গো? বিকালেই বলেছে, এই সময় বলেছে না? পাঁচটা হ্যাঁ পাঁচটা স্যার, হ্যাঁ স্যার, বিকেল হুম 5টা। হুম হুম ওটা হবে, ওইভাবেই চলবে। আর আজকে যেটা মেন বলার ছিল, তোমাদের মক ইন্টারভিউ 29-30 নভেম্বর অ্যারেঞ্জ করবো। হুম 29 নভেম্বর, 30 নভেম্বর, একদিনে তো হবে না, দুদিনেও হবে কিনা সন্দেহ, পরিস্থিতি বুঝে। 29 নভেম্বর আর 30 নভেম্বর। 29 নভেম্বর, 30 নভেম্বর আমি মক ইন্টারভিউর আয়োজন করব। হুম তো সেই 29-30 নভেম্বর আমি বলে দেবো তোমাদেরকে। সেটা যারা দেবে তারা দিতে হবে এরকম কোনো ব্যাপার নাই, তবে উম যারা দেবে আমাকে আগে থেকে জানাতে হবে, সেটা আমি কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেবো প্রসেসটা কি হবে। 29-30 নভেম্বর হবে। একটা ভেনিউ আমি বলে দিতে পারি, একটা বলে দিচ্ছি, একটা হচ্ছে তালিতে হবে। তালিদ রেল স্টেশন, রেল ট্রেন থেকে নেমে 1 মিনিটের হাঁটা পথ। মানে ট্রেন থেকে নেমে 1 মিনিটের হাঁটা পথ, 1 মিনিট, মানে হাঁটতে হবে না কার্যত, হ্যাঁ। সেটা একটা হবে। আর একটা ভেনিউ বর্ধমানের ভেতরে হতে পারে, সেটা আমি বলবো। হুম তবে তালিতের গুসকারার দিকে যারা, গলসির দিকে যারা, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দিকে যারা, তারা এই তালিতেরটাই দেবে। হুম। যারা ফেলিসিটেশন ফিস্টে এসেছিল ওই জায়গাটা নয়, ওটা তো স্টেশন থেকে তোমাকে হেঁটে গেলে 10 মিনিট হাঁটতে হবে, সেটা নয়। এটা হচ্ছে তালিত স্টেশনেই কার্যত, হ্যাঁ। তালিত স্টেশনে নেমে একটা রাস্তা আছে মাঝে, রেল লাইনের পাশে একটা রাস্তা আছে, তার পাশেই সেরকমই ভাবনা চিন্তা হয়েছে। অতএব যারা গুসকারার দিকে আছো, পশ্চিম বর্ধমানের দিকে আছো, গলসি টলসি এদিকটা আছো, হুম সবই আসতে পারবে। বা যারা ওই মেন লাইন কল লাইন থেকে আসবে তাদেরও তালিত খুব একটা অসুবিধা নেই, বর্ধমান স্টেশনে নেবে, তারপরে স্টেশন লিঙ্কেজ ট্রেন থাকলে হবে। তালিত বর্ধমান থেকে 10 মিনিট, বর্ধমান থেকে 10 মিনিট লাগবে ট্রেনে। হুম স্যার। ওয়েট, হ্যাঁ হ্যাঁ। আপাতত দুটো ডেট ঠিক হয়েছে, আমি একটু প্ল্যানিংটা করিনি 12 নম্বর কটা করে ক্লাস নিতে পারবো। চলছে। আমি একটু মোটামুটি বুঝে নিই কটা নিতে স্যার পারবো আজ 12 একদিনে। নম্বর ক্লাস চলছে। হ্যাঁ বলো, আমি নাম্বার দিই নাই, নাম্বারটা দিয়ে দিই। কে বললে এটা? কে এটা বললে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে, চলো। উম এই দুটো ডেটে সবারই এক ডেটে পড়বে না। ইন্টারভিউ, ক্লাস ডেমনস্ট্রেশন যেমন ভাবে এক লক্তে হয় সেইভাবেই হবে, তোমার দুটোই একসঙ্গে হয়ে যাবে, যেমন ভাবে হওয়া দরকার আর কি। এবং আমরা বেশ কয়েকজন থাকবো, উম যেমন ঘরানায় হওয়া দরকার সেই ঘরানাতেই হবে। হুম কোয়ালিটি কম্প্রোমাইজ আমি করি না, যে জিনিস করি সেই জিনিস যেমন করা উচিত সেরকমই করি, মানে আমাদের এলিজিবিলিটির মধ্যে। অতএব সেরকমই হবে, আপাতত এটুকু জেনে রাখো। ডেটটা জানিয়ে দিলাম, 29-30 নভেম্বর, পরপর 2 দিনই হয়তো হবে, 2 দিন সবাইকে আসতে হবে না। 29 তারিখে কারো পড়বে, কারো 30 তারিখে পড়বে, সেটা পরিস্থিতি অনুযায়ী পড়বে। এবং একটা আমাদের জায়গা আমি বলে দিলাম, তালিত স্টেশন, তালিত স্টেশনই একবারে, হ্যাঁ। মানে রেল গেটেও আসতে হবে না, তালিত স্টেশন আর রেল গেটের মধ্যে যেটুকু ফারাক সেটুকু না, ও মাঝি। তো উম যেদিক থেকেই আসো, ট্রেনে এলে তো কোনো অসুবিধাই নেই, যেদিক থেকেই আসো, সে হাওড়ার দিক থেকেই হোক আর আসানসোলের দিক থেকেই হোক, গুসকারার দিক থেকে যারা আসবে তাদেরও অসুবিধা নেই, বীরভূমের দিক থেকে যারা আসবে তাদেরও অসুবিধা নেই, কোনো দিকেই অসুবিধা নেই। শুধুমাত্র একটু দূরবর্তী হতে পারে যারা দামোদরের ওই পারে আছে, স্যার বাঁকুড়ার আমাদের ওই বর্ধমানটা সাইডে। সুবিধা হবে বাঁকুড়া থেকে, জানি জানি, সোনামুখী থেকে আর কি। হ্যাঁ জানি, সেটা নিয়ে ভাবছি, সেই জায়গাটা কোনো ঠিক হয় না। বর্ধমানে করাই যায়, কোনো ব্যাপার নেই, গাদা জায়গা, কোনো ওখানে অসুবিধাই হলে নেই। অসুবিধা নেই স্যার, চলে যেতে পারবো, অসুবিধা, অসুবিধা হ্যাঁ হবে সে না। তো চলে যেতে তো পারবেই। জানি, আমি চেষ্টা করছি, হ্যাঁ চেষ্টা করছি।
তো যাই হোক, আপাতত এইটুকু জানিয়ে রাখলাম, ডেটটা জানিয়ে রাখলাম, বাকি সব জানানো হবে। আপার প্রাইমারি এরপরে ক্লাস কবে হয় বলা আমি যাবে? পরে বলছি, আমি শুরু করে দিই একটু। ঠিক আছে স্যার। আজকেই যেমন হবে, এরপরে তোমাদের পরে এই চাপ আছে, এরপরেই হবে, তোমাদের শেষ হবে আর ওদের শুরু হবে, মানে সোমবার রাত্রে হয়। ও এই আমি গ্রুপে পোস্ট করি নাই, না না, আমাকে চেয়ে নেবে, আমি লিখে ওখানে লেখা রেডি করা আছে, পাঠিয়ে দেবো, এখন আর বলছি না। ঠিক আছে স্যার। চলো, ঠিক আছে। আমি কিছু আলোচনায় আসছি। তার আগে তোমাদেরকে একটা টাস্ক দেবো। টাস্ক কি? ক্রুশিয়াল টাস্ক, যেটা তোমাদেরকে করতে হবে। হুম যারা ক্লাস ডেমনস্ট্রেশনের স্ক্রিপ্ট বানিয়েছে আমি দেখেছি, কারোর মোটামুটি, কারোরটা আমার খুব ভালো লাগেনি, হ্যাঁ, কারোর আমার খুব ভালো লাগেনি, তবে ঠিক আছে, অসুবিধা নেই আপাতত। হুম তবে আমি যেটা করতে বলবো আপাতত, মানে তোমাদেরকে একটু অতি সক্রিয় হতে বলছি আমি, তোমাদেরকে একটু অতি সক্রিয় হতে বলছি আমি এই ব্যাপারে, যে কি আহ তোমাদেরকে যাদের পসিবল বাড়িতে, তোমার যেটা তুমি ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য রেডি করছো, সেই টপিকটার ওপর একটা ক্লাস ডেমনস্ট্রেশন তুমি করো, এবং সেটাকে ভিডিও রেকর্ডিং করো, দিয়ে আমাকে পাঠাও। ঠিক আছে? আমি সেটাকে কিন্তু দেখবো এবং বিশ্লেষণ করব। এটা কিন্তু আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকে রিপোর্ট দেবো, প্রত্যেকে রিপোর্ট দেবো, কারেকশন দেবো। ঠিক আছে? তো আহ এইটা তোমরা করো। হুম আহ আমরা মক ইন্টারভিউর দিনেও ওই দিনেও কারেকশন দেবো প্রত্যেককে, যে কি হচ্ছে, কি অসুবিধা, ত্রুটি বিচ্যুতি হচ্ছে। তার আগে, তার আগে তোমরা তোমাদের মতো থিওরিটিক্যাল নলেজের উপর বেস করে, হুম তোমরা তোমাদের ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য যেটা, যে টপিকটা প্রস্তুত করছো, প্রথম টার্গেট সেটাকে তুমি তোমার বাড়িতে, যেমন হোয়াইট বোর্ড, তোমার মার্কার নিয়ে, যে কোনো ভাবে হোক, একটা ডেমনস্ট্রেশন, তোমাকে তো প্র্যাকটিস করতে হবে, তুমি তো উইদাউট প্র্যাকটিস যাবে না, তোমাকে প্র্যাকটিস করতেই হবে। সেটা করে তুমি ভিডিও রেকর্ডিং করে, কাজই করতে হবে নয়, কেউ কেউ প্রস্তুত আছো তারা প্রথম দিকে আমাকে পাঠাও, আমি দেখব। আমি তোমাদের খাতা অনেকটাই দেখেছি, যেটা আমি সারা জন্মে কখনো দেখিনি। ঠিক আছে? এখনো পিএসসি ক্লার্কশিপের ব্যাচ হচ্ছে, মেন ব্যাচ, সেই খাতাও আমি দেখছি না, অন্যকে দিয়ে দেখাচ্ছি, কারণ আমার অত তো খাতা দেখার সময় হচ্ছে না, অনেকগুলো ব্যাচ চলছে, স্কুল আছে, দেখতে পারলে ভালো, কিন্তু সেটা দেখা সম্ভব নয়। তো তোমাদের খাতা কিন্তু অনেকটা আমি দেখেছি, হয়তো সব খাতা আমি এখনো মানে শেষ করতে পারি নাই, এই লাস্ট কয়েকটা খাতা আমি ভালো করে দেখতে পাই নাই, অনেকগুলো ব্যাচ একসঙ্গে শুরু হলো বলে, কিন্তু তবুও দেখেছি, একবারে যে দেখি নাই বা চোখ বোলাই নাই তা নয়, দেখেছি। তো তোমাদের এই ভিডিও কিন্তু আমি দেখবো এবং আমার মতামত দেব। ঠিক আছে? তোমরা যারা পারবে, ক্লাস ডেমনস্ট্রেশন তোমার পছন্দের টপিক, সেই টপিকটার উপর কিন্তু তুমি ভিডিও রেকর্ডিং করে আমাকে পাঠাও, সেটার আমি বিশ্লেষণ করব আমার সময় মতো, এবং আমি তোমাকে রিপোর্ট পাঠাবো। কয়েকদিন সময় লাগবে, সবার একসঙ্গে আমি রিপোর্ট পাঠাবো না, পাঠাতে পারবো না। এবং যারা যারা পাঠাবে, আমি সেটা আমি নথিভুক্তও করে নেবো, যে কারা পাঠিয়েছে তাদের সব মানে আমি রেসপন্স করব। হ্যাঁ, এটাকে আমি সিরিয়াসলি নিচ্ছি, যেমন আমি ড্রিম ইন্টারভিউ স্ক্রিপ্ট প্রথম 3-4টে আমি খুব ভালোভাবেই দেখেছি, অনেকের, বেশিরভাগেরই, সবারই। তো সেরকম এটাও আমি দেখতে চাইছি। তোমরা একটু প্রস্তুত করো, তারপরে যা করার আমার আমার দিক এন্ড থেকে যা করার আমি করবো। আচ্ছা স্যার, এটা বলছিলাম তোমাদেরকে হোয়াইট টাস্ক বোর্ডের দিলাম। একটু বলে দিলে ভালো হবে। বলো বলো। স্যার বলছিলাম স্যার হোয়াইট বলছি বোর্ডের অল্টারনেটিভ বাড়িতে ডেমনস্ট্রেশনের মানে টাইমটা কিভাবে কি করব? হোয়াইট বোর্ডের অল্টারনেটিভ, বাবা, অল্টারনেটিভ দেওয়া খুব মুশকিল এখানে। হ্যাঁ, তুমি তুমি ব্ল্যাক বোর্ডে করতে পারো, কিন্তু বোর্ড তোমাকে ইউজ করতে হবে, একটু প্র্যাকটিস তো তোমাকে করতে হচ্ছে। হুম প্র্যাকটিস তো কোথাও না কোথাও করতে হচ্ছে, আর কিংবা তোমার যদি বোর্ড না হয়, স্যার আমি ল্যা- ফার্স্টের দিকে যেমন করছিলাম, ওই বড় বড় যে সেই A4 পেজ বা বড় খাতা যেগুলো হয় আর কি, সেই খাতাগুলোকে দেওয়ালে সেলোটেপ দিয়ে চিটিয়ে বোর্ড হুম বানিয়েছিলাম। সেটা করা যাবে, আমি সেটা বলছি না, সে বিকল্প রাস্তা হাজারটা আছে যার উপর লেখা যায়, সেটা করতে পারো, কিন্তু তোমার একটু তো প্র্যাকটিসের দরকার, এটা তো একটা সুযোগ। একটু প্র্যাকটিসেরও দরকার। এবারে আমার বোর্ড তো তোমাদের সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব নয়, সেটা সম্ভব হলে নয় হতো, কিন্তু আর সেটা হবেও না, সেটা হলেও হবে না। স্যারের বোর্ডের উপর 50 জন ভরসা করলে, যদি তুমি অফলাইনেও করতে, সেটাও ভালো হতো না। ঠিক আছে?
তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে বোর্ডে। তুমি যদি সিরিয়াস হও তোমাকে বোর্ডে প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখবে। আমি খরচ করতে সাধারণত বলি না, কিন্তু তোমাকে বোর্ডে প্র্যাকটিস করতে হবে। হুম। বোর্ডে প্র্যাকটিস করা উচিত বলে আমি মনে করি, এবং যেটা যথেষ্ট আহ, সংখ্যক বার। তো সেই জায়গা থেকে তোমাকে ভাবতে হবে। আর বিকল্প যদি তুমি ওই ধরনের কোনো বড় পেজ, হ্যাঁ, চিটিয়ে আর্ট পেপার জাতীয় বড় সাইজে সেগুলো চিটিয়ে তুমি করো, সেটা অন্য বিষয় করতে পারো। সেটা আমি ওই জায়গাটা, সেটাও কোনো অসুবিধা নেই, আমার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি ওই বোর্ডে প্র্যাকটিস করা উচিত। হ্যাঁ, বিশেষ করে হোয়াইট বোর্ড, বোর্ডে বা কোনো বন্ধু বান্ধবের থাকলো, একবার তুমি গিয়ে বললে আমি একটু প্র্যাকটিস করব, সেটা হতে পারে, সেটা তুমি বিবেচনা করবে কিভাবে তুমি ম্যানেজ করবে। কিন্তু ওটার প্রয়োজন আছে বাবা প্র্যাকটিস করার, না হলে গিয়ে বোর্ডে লেখাটা অনেকের ক্ষেত্রে অসুবিধা হবে। যারা হয়তো স্কুলে টলে লেখো তাদের অন্য কনফিডেন্স আছে, কিন্তু তবুও তাহলে তোমাকে স্কুল থেকেই একবার স্কুলিং করে পাঠাতে হবে। সেটা তোমাকে তোমাকে তোমার সেই জায়গাটা ভেবে নিতে হবে কি করে ম্যানেজ করবে। খরচ করতে আমি বলি না, খরচ করতে আমি বলছিও না, কিন্তু কার্পণ্য করলে কিছু সময় চলে না। কার্পণ্য করলে কিছু সময় চলে না, ঠিক আছে? এই তুমি, আমি আমার কথা বলছি, এই বই কেনাতে মানে সেই অর্থে আমার কার্পণ্য নেই। মোটামুটি তুমি দেখবে আমার মানে আমার রুমে প্রচুর বই, শুধু রুমে বই নয়, যে বইগুলো মোটামুটি পড়া পড়া হয়ে গেছে সেগুলো রুমে আর জায়গা নেই, সেগুলো কার নিচে উঠে গেছে কিংবা বস্তার ভেতরে ঢুকে গেছে। এমন অনেক বই আছে, ভালো বই, নতুন চকচকে বই, কিন্তু বস্তাবন্দি করতে হয়েছে বা কার নিচে তুলতে হয়েছে, এসব। মানে আমি এই বার্তাটা দিচ্ছি যে এইসব বিষয়ে কার্পণ্য চলে না, শেখার বিষয়। ঠিক আছে? তো কিন্তু আমি অতিরিক্ত অপ্রয়োজনে খরচ করারও পক্ষপাতী নই তোমাদের। এবারে তোমরা কিভাবে ম্যানেজ করবে তোমরা দেখো। কেউ একজন টাইমের কথা বললে, টাইম তুমি 6 মিনিটের বেশি রাখার চেষ্টা করো না, 6-7 মিনিট। হ্যাঁ, 6-7 মিনিটের বেশি রেখো না। হ্যাঁ, 6-7 মিনিটের বেশি রেখো না। কি বললাম বুঝতে পেরেছো? 6-7 মিনিট টপিকের উপর বেস করে। একটাই ভিডিও বানাতে হবে? একটাই? না, আপাতত একটা করে পাঠাও, আমি রেসপন্স দিই। তারপর আরো না হয় পাঠাবে। আচ্ছা। যেমন ড্রিম ইন্টারভিউ স্কিপ পাঠাচ্ছ, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি দেখবো, কোনো চাপ নেই। এবং যেগুলো ভালো হবে সেইগুলো আমি সবার জন্য দিয়ে দেবো। সবার জন্য না, আমার ইউটিউবেই থাকবে, প্রাইভেট করা থাকবে, তোমাদেরকে মেল করে দেবো। যেগুলো ভালো হবে এবং আমার ওপিনিয়ন তো থাকবে, সেরকম তুমি কারেকশন করবে। আমার ওপিনিয়ন নিশ্চিত ভাবে থাকবে, এবং যে ওপিনিয়ন থাকবে সেটা তোমার কাছ থেকে কার্যকরী হবে। ঠিক আছে? আমি একটা টপিকের উপর একটা ভিডিও বানিয়ে দেখাতে পারি, কিন্তু সেইটা থেকে তুমি বিরাট লাভ পাবে না। আমি মানে প্রচুর টপিকের উপর ভিডিও চাইছি, সেই ভিডিওগুলোকে আমি কারেকশন করব, তুমি আবার পাঠাবে, সেইগুলো তোমাদের কাছে আরো ভালো রেফারেন্স হবে। আমি একটা বা দুটো টপিক তোমাকে দেখাতে পারি আমি পড়িয়ে, কিন্তু আমার ঘটনাটা পড়ানোর ঘটনাটা তুমি কপি করতে পারবে না। হ্যাঁ, যেটা আমি বলার সেগুলো বলেছি। অতএব তোমরা তোমাদের মতোই পড়াও, তোমাদের জায়গা থেকে আমি কালেকশন করব, এবং একাধিক টপিক তাহলে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো, যেটা একার পক্ষে আমার সম্ভব হবে না। আমি হয়তো একটা বা দুটো টপিক তোমাদেরকে পড়িয়ে ভিডিও করে পাঠাতে পারি, কিন্তু সেইটাই তার জন্যই ওয়েট করতে হবে এমন নয়। কাজ শুরু করে দাও, ঠিক আছে, তারপরে আমি আরো কথা বলবো। তোমাদের জন্য যা করার প্রয়োজন আমি করবো, এবং তোমরা যাতে লাভ পাবে, যেটাতে বেশি লাভ পাবে সেটাই আমি করতে বলবো। অতএব সেটা করতে শুরু করে দাও এবং আমাকে সেই ভিডিও পাঠাও। আমি নিশ্চিতভাবে আহ তোমাদেরকে একটা আহ, মানে ভালো মানে কারেকশন নয়, মানে আমি এই ব্যাপারে কনফিডেন্ট যে ওই জায়গায় কোথায় খুঁত আছে না আছে সেটা আমি তোমাদেরকে নিখুঁত ভাবে তোমাদের কাছে আমি নিয়ে যেতে পারবো। সেই ব্যাপারে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো যাই হোক, আজকে এরপরে আমি যে জায়গাটা শুরু করছি, কিছু কোয়েশ্চেন আনসার শুরু করছি, যেটা আমি মক ইন্টারভিউ ব্যাপারে বলা, ডেটটার কথা আগাম বলে দিলাম, মোটামুটি প্লেসটাও বলে দিলাম। আর একটা প্লেস নিয়ে আমরা ভাবছি, যারা ওইদিকে আছে কতজন আছে সেটা আমরা দেখে নেবো, তারপরে বিবেচনা করব। না হলে ওখান থেকেও বর্ধমান স্টেশন থেকে এটা 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। তো বিষয় হচ্ছে সেটা খুব একটা অসুবিধার জায়গা নয়, তোমাদেরকে যেতে হবে কলকাতা বা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যাই হোক না কেন, তোমাদেরকে অনেকটাই জার্নি করতে হবে বেশিরভাগ জনকে। তো এটা কোনো ম্যাটার নয়। এটাও তোমাকে সেই তালিমটা দিয়ে রাখতে হবে, জার্নির তালিমটাও তোমাকে দিয়ে রাখতে হবে। যাই হোক, খুব একটা জার্নির জায়গা নাই, কাছাকাছি হবে, বরং অনেকের কাছে হয়ে যাবে। যারা গুসকালার দিক থেকে আসছে, আসানসোলের দিক থেকে আসছে, তাদের বর্ধমান ঢুকতে হবে না। হুম, তাদের কাছে হবে। তো যাই হোক, এবং যারা ওই মেন লাইন কোড লাইন থেকে আসবে, তাদেরও খুব একটা অসুবিধার জায়গা থাকবে না। কারণ হচ্ছে তাদের আর বর্ধমান শহরের ভেতরে সেখানেও 15 মিনিট বাড়তি দিতে হতো,
এখানে তুমি 10 মিনিটে চলে আসবে, শুধুমাত্র ট্রেনের টাইমিংটা আমি বলে দেবো সেই অনুযায়ী। সবাইকে সকালেই যে একসঙ্গে আসতে হবে সেটা নয়, আমি টাইম বলে দেবো, সেই অনুযায়ীও আসতে পারো, কোনো অসুবিধা নেই। সেরকম স্লটও বলে দেবো। ঠিক আছে, চলো। কন্যাশ্রী প্রকল্প চালু করার পিছনে সরকারের উদ্দেশ্য কি? কন্যাশ্রী, এটা একজনের কোয়েশ্চেন। এটা আমি বলার কারণ আছে, এটা তো একদম মানে সেই অর্থে ওপেন এন্ডেড কোয়েশ্চেন নয়। এটা একটা নির্দিষ্ট উত্তর আছে। আমি যেগুলো নিয়ে আলোচনা করি সাধারণত সেগুলো একটু মতামত ভিত্তিক প্রশ্ন। তো কিন্তু এটা সেরকম নয়, এটা একটা নির্দিষ্ট উত্তর আছে প্রায়, প্রায় নির্দিষ্ট উত্তরটা। তা সত্ত্বেও এটা আলোচনা করার কারণ হচ্ছে তোমাকে প্রকল্প নিয়ে কিছু বার্তা দেওয়া। কন্যাশ্রী প্রকল্প চালু করার পিছনে সরকারের উদ্দেশ্য, বলো কে বলবে? কে বলবে? স্যার বলবো? হ্যাঁ বলবো বলো, স্যার? বলো বলো বলো। স্যার কাকে বললেন বুঝতে পারলাম না। যে বললে বলবো, একজনই তো বলছো। না স্যার, দুজন বললাম। দুজন দুজন? বলবো। আচ্ছা দাঁড়াও, ওয়েট করো, ওয়েট করো। দিয়া বলছো বোধহয়, বলবো? তোমার হ্যাঁ স্যার। বলবোটাই স্পষ্ট আসছে, তুমিই বলো। কন্যাশ্রী প্রকল্প চালু করার পিছনে সরকারের এটাই কারণ ছিল, এটা আর কি, যে বাল্যবিবাহ রোধ করা। কন্যাশ্রীতে যে 18 বছর পর এককালীন যে 25,000 টাকা এবং প্রত্যেক বছর 1,000 টাকা করে যেটা দেওয়া হয়, যার জন্য অনেক ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের, মেয়েদের একটা বাল্যবিবাহে মানে 18 বছরের আগে বিয়ে হওয়ার যে একটা টেন্ডেন্সি ছিল, তাহলে সেটা যাতে না হয় সেটা থামানোর জন্যই 18 বছর পরে যাতে মানে বিবাহ হয়, যার জন্য কন্যাশ্রী প্রকল্পটা চালু করা হয়েছিল। তা শুনলাম। কন্যাশ্রী প্রকল্পের অত কত টাকা দেয় না দেয় ওইটাই তুমি যাওয়ার প্রয়োজন হবে না, হ্যাঁ। কি বললাম আচ্ছা। বুঝতে পেরেছো? তোমাকে বলেই দিয়েছে হ্যাঁ স্যার। কন্যাশ্রী প্রকল্প চালু করার পিছনে সরকারের উদ্দেশ্য কি। কন্যাশ্রী স্যার প্রকল্পে বাল্যবিবাহ কত, রোধ করা একটু। না না না, আর কিছু বলতে হবে না তোমাকে, যা বলেছো আমি শুনে নিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। আমি জাস্ট এটা বলছি, তুমি যা বলেছো মোটামুটি ভাবে কাছাকাছি, হ্যাঁ, অসুবিধা নেই। হুম। তারপরে কি বলতে হবে সেটা তো পরে আলোচনা হবে ডিটেলসে। মোট কথা টাকা পয়সার জায়গাটা ওখানে বলার খুব একটা ডিটেলসে যাওয়ার দরকার নেই, কারণ প্রকল্পটা সম্পর্কে বলছো না। প্রকল্পর তুমি ভালো দিক মন্দ দিক সম্পর্কে বলছো বা প্রকল্প চালু হওয়ার কারণ বলছো, সেখানে ওইটা না বললেও হবে, ওটা বললে একটু বাড়তি আচ্ছা সময় স্যার। লাগবে। হুম। বাকি আর কে বলবে? সুকৃতি বলো। স্যার বলবো? হ্যাঁ। হুম। স্যার, কন্যাশ্রী প্রকল্প চালু করার প্রথমত উদ্দেশ্য হলো বাল্যবিবাহ রোধ করা। 18 বছর হুম। বয়সে নিচে যাতে কোনো মেয়ের বিবাহ না দেয় সেদিকটা দেখা, আর সে আর্থিক সাহায্যটা পাওয়ার ফলে তারা যেন উচ্চশিক্ষার দিকে আরো এগিয়ে যেতে পারে সেদিকটা উদ্দেশ্য ছিল এই প্রকল্পের। আচ্ছা, নেক্সট আর কে বলবে? স্যার বলবো? স্যার আমার বলবো? কথা কি আহ আসছে? বলবে রে বাবা, বলবে। মৌমি, এত উতলা হয়েও না, স্যার আমার বলবে। মনে হচ্ছে আমার কথা হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আসছে না, আমি তাই বলছি। সব ভালো আসছে, দারুণ আসছে, টং টং করছে, বলো মৌমি, বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। প্রথমত হচ্ছে যে কন্যাশ্রী প্রকল্প চালু করার পিছনে একটা বড় কারণ বাল্যবিবাহ রোধ করা, শিশু কন্যাদের সশক্তিকরণ, এবং আমার মনে হয় যে শিক্ষার হার নারীদের মধ্যে যেটা কম আছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, উচ্চশিক্ষার দিকে মেয়েদেরকে উচ্চশিক্ষার দিকে অনেক বেশি এগিয়ে দেওয়ার জন্য, স্কুল ছুটের পরিমাণ কমানোর জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়। ঠিক আছে, অনুপমা। স্যার আমাদের সমাজে এখনো অনেক পরিবার আছে বা আমাদের সমাজে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়ির ছেলেদেরকে পড়াশোনা করা হয় এবং তাদের পড়াশোনাতে উৎসাহ দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে মেয়েদেরকে অনেক সময় পড়াশোনায় অতটা উৎসাহিত হয় না বা তাদের যে সুযোগ সুবিধা সেটা তারা পায় না। তো যাতে ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেয়েরাও পড়াশোনায় এগিয়ে যেতে পারে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা মানে যেটা সাধারণ শিক্ষা সেটা যাতে পুরোপুরিভাবে করতে পারে, তাই জন্যই কন্যাশ্রী প্রকল্প সরকার চালু করেছিল। আর সব থেকে বড় আর একটা কারণ হচ্ছে যে কম বয়সী যে বাচ্চা মেয়েরা আছে তারা যাতে সাধারণ শিক্ষা গ্রহণ করার পরই পরবর্তীকালে মানে সাধারণ শিক্ষাটা তারা যাতে গ্রহণ করতে পারে, যাতে বাল্যবিবাহ না হয়, সেই জন্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প চালু ঠিক করেছে। আছে,
তার মানে সবাই বার্তাটা এই ব্যাপারে দেখো খুব একটা দ্বিমত হচ্ছে না। আমি প্রথমেই বলে দিয়েছি এটা অনেকটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড প্রায় নয় বললেই চলে। সামান্য ভাষার এদিকে ওদিক, সামান্য সেন্টেন্সের এদিক ওদিক ছাড়া কিছু নয়, তাই তো নাকি? আর 5টা কোয়েশ্চেন যা আমরা আলোচনা করি তার থেকে এর একটু অন্যরকম এই কোয়েশ্চেনটা। তো বিষয় হচ্ছে, হ্যাঁ তোমরা ঠিকই বলেছো, শুধু বাল্য বিবাহটাকেই ফোকাস করবে না, তোমরা সঠিকভাবেই বলছো। কিন্তু মনে রাখবে বাল্য বিবাহটাকে শুধু ফোকাস করবে না, একটা খুবই ভালো কথা যে মেয়েদেরকে পড়াশোনার বিষয়ে উৎসাহিত করা। আমাদের সমাজ মেয়েদের পড়াশোনা উৎসাহ দেওয়ার বিষয়ে এখনো একটু মানে নেতিবাচক ভূমিকায়। আমাদের সমাজ মেয়েদেরকে পড়াশোনায় উৎসাহিত করার বিষয়ে এখনো একটু নেতিবাচক ভূমিকায় আছে। তো সেই জন্যই এই অল্প বয়সী মেয়েদেরকে উৎসাহিত করে তাদের মধ্যে শিক্ষার প্রসার, তাদেরকে স্বনির্ভর করা এবং বাল্যবিবাহের মতো একটা জটিল সামাজিক সমস্যা থেকে মুক্তি এই প্রকল্পের লক্ষ্য। ঠিকই বলেছো তোমরা, কোনো অসুবিধা নেই, আমি যা বলেছি তোমরা তাই বলেছো। আর এটা তাই হবে, খুব একটা এদিক ওদিক উত্তর হওয়ার জায়গা নেই, কারণ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়েই তো সরকার শুরু করেছে। জাস্ট প্রথম লাইনটা বললাম, একটু শুনতে ভালো লাগবে, যেটা কে বললে, লাস্ট যে বললে, কে বললো বলো তো? স্যার আমি দিয়ান? অনুপমা। কে? শেষে কে বলো? বোধহয় আমি, স্যার আমি অনুপমা, হ্যাঁ। অনুপমা, এই যে উৎসাহের বিষয়টা বললে ওটা ঠিক, মানে ওইটা ইন্ট্রোডাকশনের জন্য ভালো, ভূমিকার জন্য, উত্তরটার মাধুর্যতার জন্য ভালো, অ্যাট্রাক্টিং করার জন্য ভালো, ঠিক আছে? আর কিছু নয়, ওটা খুব ইনফরমেটিভ বিষয় নয়, ওটা না রাখলেও কিছু এসে যায় না, কিন্তু শুনতে ভালো যে হ্যাঁ আমাদের সমাজ মেয়েদের মধ্যে যে শিক্ষার বিষয় বিস্তার, সেই বিষয়ে একটু মানে উৎসাহিত করা, মেয়েদেরকে যে উচ্চ শিক্ষার বিষয়ে উৎসাহিত করা বা শিক্ষা বিষয়ে উৎসাহিত করা, সেই জায়গায় আমাদের সমাজের ভূমিকা এখনো একটু নেতিবাচক। তো সেই জন্যই অল্প বয়সী মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার, তাদেরকে স্বনির্ভর করা এবং বাল্যবিবাহের মতো একটা জটিল সামাজিক সমস্যা থেকে মুক্তি এই প্রকল্পের লক্ষ্য। তাহলে অল্প বয়সী মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার, তাদেরকে স্বনির্ভর করা, শিক্ষার প্রসার, তাদেরকে স্বনির্ভর করা, এর মধ্যে সবই আছে। তাদের স্কুল ছুট হওয়া, তাদের আহ পড়াশোনা থেকে বিচ্যুতি, যে কোনো বিভিন্ন বাধা আছে মেয়েদের। হুম। ছেলেদের থেকে আরো বেশ কয়েকটা বেশি বাধা তাদেরকে পেরিয়ে আসতে হয়। সামাজিক বাধা, তাদের ফিজিক্যাল অনেক চ্যালেঞ্জ আছে, সেই সমস্ত চ্যালেঞ্জ, আরো বেশ কিছু চ্যালেঞ্জ আমার, যেটা ছেলেদের থেকে মেয়েদেরকে ওভারকাম করতে হয়। তো সেই সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে আলটিমেট সে শিক্ষার প্রসার মেয়েদের মধ্যে, শিক্ষার বিস্তার, এবং শিক্ষার বিস্তারের মাধ্যমে তাদেরকে কি করা, স্বনির্ভর করা। শিক্ষার প্রসার করে তাদেরকে স্বনির্ভর করো মেয়েদেরকে, এবং বাল্যবিবাহের মতো একটা জটিল সামাজিক সমস্যা থেকে মুক্তি, মানে এটা প্যারালালি চলে। অ্যাকচুয়ালি শিক্ষার প্রসার হলে, স্বনির্ভর হলে বাল্যবিবাহ কিন্তু আটকে যায়। তা সত্ত্বেও এই কথাটা আমাদেরকে বলতে হচ্ছে, তার কারণ বাল্যবিবাহটা কিন্তু আমাদের এখানে প্যারালালি একটা লক্ষ্য, এবং বরং বেশি ফোকাস, কারণ এটা আমাদের একটা জটিল সমস্যা যেটা আমরা ভুগছি, ব্যাপকভাবে আমাদের রাজ্য ভুগছে। তো যাই হোক, সেই জন্য আমরা এরকমই বলবো যে অল্প বয়সী মেয়েদের, মেন কথা থাকবে অল্প বয়সী মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার, তাদেরকে স্বনির্ভর করা ও বাল্য বিবাহের মতো একটা জটিল সামাজিক সমস্যা থেকে মুক্তি এই প্রকল্পের লক্ষ্য। এবং এই প্রকল্প থেকে যখনই তুমি বললে, তখন আরো 5টা প্রকল্পের কথা আসতে পারে: রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, এগুলো পরের জিনিস, পরের ধাপ। প্রথম ধাপ যেগুলো বলেছে একটু বেশি গুরুত্বপূর্ণ, লক্ষ্মীর ভান্ডার। সব প্রকল্প একটু একটু করে তুমি জেনে যাবে, কারণ তুমি পশ্চিমবঙ্গ সরকারের আয়োজন করা, প্রায় বলা যায়, প্রাথমিক শিক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছ, প্রাথমিক মানে শিক্ষকতার জন্য। অতএব এখানে আমাদের সরকারি যে প্রকল্প, সেই সম্পর্কে তোমার নলেজ এক্সপেক্ট করতেও পারেন ইন্টারভিউয়াররা। অতএব আমি যখনই কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার বলছি, শুনতে যতই এই ক্লাসে অড লাগুক, কিন্তু এটা প্রাসঙ্গিক, তোমাকে জানতে হবে, ঠিক আছে? রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, যুবশ্রী, কৃষক বন্ধু, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, যেগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ প্রকল্প, সেই সমস্ত জিনিসে কিন্তু তুমি আবার ইনফরমেশন কালেক্ট করতে শুরু করো, যেটা আমাকে পাঠাতে হবে না, কিন্তু কালেক্ট করে রাখো। হুম। আমি যে যে প্রকল্পের কথা বললাম, সেই সমস্ত প্রকল্পগুলো নিয়ে কিন্তু ডিটেলসে তুমি জেনে রাখো। এবং তোমাকে আরো কোয়েশ্চেন করতে পারে যে হ্যাঁ কন্যাশ্রী কবে শুরু হয়েছিল, বলো তো কন্যাশ্রী কবে শুরু হয়েছিল? তুমি যখনই 2013 সালে। 2013। 14ই আগস্ট। 8 মার্চ 2013। আচ্ছা, 8 মার্চ বললে,
আহ, হ্যাঁ। ওটা ওই ডেটটা নিয়ে আমি এখন কিছু বলছি না, তবে 2013 ঠিক, ওটা ভেরিফাই করে নেবে। আমার তবে মনে হচ্ছিল আগস্ট মাস আমার। হ্যাঁ, না স্যার, তোমরা 8 ওটা আগস্ট চালু হয়েছে কন্যাশ্রী দিবসটা কন্যাশ্রী বলা হয়। দিবস। ওটা হ্যাঁ, হ্যাঁ, এই 14ই একজন আগস্ট বলো, কন্যাশ্রী দিবস। একজন হ্যাঁ একজন স্যার, বলো। 14ই হ্যাঁ, আগস্ট হয়েছিল 2013। হ্যাঁ, 14ই আগস্ট, তাই তো বলছো? হ্যাঁ না স্যার। স্যার, না স্যার, স্যার ওই দিন শুরু হয়েছিল কন্যাশ্রী দিবস। মার্চে, আর আর দিবসটা হচ্ছে 14ই আগস্ট, মার্চের হ্যাঁ, 8 তারিখে 14ই শুরু আগস্ট, হয়। হ্যাঁ ওটা দিবসটা। হ্যাঁ, তাহলে দুটো আহ, আলাদা। এটা নিয়ে কিন্তু ভেরিফাই করে নেবে। আমি দায়িত্ব নিচ্ছি না, কারণ ইনফরমেটিভ তো বাবা, সব ইনফরমেশন সবসময় মাথায় থাকে না, আমাদের প্রয়োজনও হয় না। কিন্তু তোমাকে আমি নক করে দিলাম। হুম। হ্যাঁ, কন্যাশ্রী দিবস তো বটেই ওটা, কিন্তু বিষয় হচ্ছে ওই জন্য আমি আগস্ট মাসের কথা বললাম, যে এটা ফার্স্ট ইন্ট্রোডিউস হয়। দেখো কথাটা কখন বলেছিল আর কখন থেকে কার্যকরী হয়, এইটা কিন্তু একটু ভালো করে দেখবে, দরকার হলে আমি দেখে বলে দেবো। কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু ক্রস কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে ডেট আমার মনে নেই, কিন্তু সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়। তোমাদেরকে আমি নক করলাম, তোমরা দায়িত্ব নিয়ে কবে শুরু হয়েছে, কবে কার্যকরী হয়েছে, এটা কিন্তু ভালো করে দেখবে। হ্যাঁ, এটা কিন্তু একটু সব মানে অ্যানাউন্স হলেই হয় না, হয়তো অ্যানাউন্স হলো মার্চে কিন্তু ইমপ্লিমেন্ট হলো আগস্টে। তো সেটাও তোমাকে জানতে হবে যে কি, কোন ডেটটা আমাকে চাইছেন। হুম। প্রথম কবে ঘোষণা হয়েছিল, না প্রথম কবে থেকে কার্যকরী হয়েছিল, এফেক্টিভ হয়েছিল, সেটা কোয়েশ্চেনটা বুঝে উত্তর দেবে। মোট কথা 2013 সালে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছিল এটা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আমি বলছি এটাও চলে আসতে পারে কোয়েশ্চেন, আবার এই কোয়েশ্চেনও করতে পারে যে আহ, কন্যাশ্রী একটা আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ড পেয়েছিল, সেই অ্যাওয়ার্ডটার নাম কি? ইউনেস্কোর থেকে ইউনেস্কো। ন্যাশনাল বলো একটা স্যার ইউনিসেফ আন্তর থেকে স্বীকৃতি পেয়েছিলেন। ইউনেস্কো থেকে পেয়েছিল কিছু অ্যাওয়ার্ড। হ্যাঁ, তো সেইটা হচ্ছে তোমার পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড মোস্ট প্রবাবলি। হ্যাঁ, পাবলিক হ্যাঁ। সার্ভিস অ্যাওয়ার্ড। হ্যাঁ, সেটাও তোমরা একটু কিন্তু ওই অ্যাওয়ার্ডটার বিষয়ে দেখে নেবে, এবং মোস্ট প্রবাবলি 2014। আমি মোস্ট প্রবাবলি বলার কারণ আছে, কারণ আমি তো ডেট গুলো এই মুহূর্তে মাথায় রেখে দিইনি, কিন্তু তোমাকে আমি নক করছি, যা সচেতন করলাম যে কন্যাশ্রী যেই আসবে, ঠিক আছে, সেই কিন্তু তোমাকে এই রেলিভেন্ট মানে ইনফরমেশন গুলো, যেগুলো আমার গুরুত্বপূর্ণ মনে হলো, চটজলদি আমার মাথায় চলে এলো, সেটা তোমাকে আমি জানিয়ে দিলাম যে এটা একটা আন্তর্জাতিক মানে পুরস্কার পেয়েছিল, খুব সম্ভবত পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড। হ্যাঁ, 2014। তো সেটা নিয়ে একটু জেনে নেবে ভালো করে। এখন ইন্টারনেট তোমার হাতের মুঠোয়, যে কোনো সময় তুমি খুব অথেন্টিক ইনফরমেশন খুব সহজে পেয়ে যাবে। ইনফরমেটিভ জিনিস, তাই তোমাদের হাতে আমি ছেড়ে দিলাম। এটা যদি কনসেপচুয়াল জিনিস হতো অবশ্যই ছাড়তাম না। হুম। এবং কন্যাশ্রীর সঙ্গে রেলিভেন্ট সমস্ত কিছু, রেলিভেন্ট বলতে রেলিভেন্সি, আমি যেগুলো রেজ করলাম সেগুলো বেশি, এবং এর সঙ্গে অন্যান্য প্রকল্প নিয়ে তোমাকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। কন্যাশ্রী প্রকল্প নিয়ে কথা বললাম, একজন কোয়েশ্চেনটা রেজ করেছিল বলে আমি বলে দিলাম। আর একটা হচ্ছে, কেউ একজন কোয়েশ্চেন করেছিল, আমি বলি, ওয়েট। বলছি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। স্যার উত্তরটা আর একবার বলবেন এটা? এটার উত্তরটা তো বলবো, রেকর্ডিং আছে তো বাবা, তুমি পেয়ে যাবে তো। আমি বলেছি অল্প অবশ্যই। বয়সী মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার, তাদেরকে স্বনির্ভর করা এবং বাল্যবিবাহের মতো জটিল সামাজিক সমস্যা থেকে মুক্তি এই প্রকল্পের লক্ষ্য। এটা বলছো তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন কোয়েশ্চেন করেছিল, আপনি যদি একা আসেন স্কুলে, কে করেছিল বলো তো? মনে আছে কে করেছিল? কে, বলো বলো। সোমনাথ, সোমনাথ স্যার। সোমনাথ কি করেছিল বাবা বলো তো কোয়েশ্চেনটা? ও বিশেষ স্যার, কারণবশত বলছেন। বিদ্যালয়ের প্রধান হ্যাঁ, শিক্ষক সহ, বলতে হবে না আর, খুঁজে পেয়ে গেছি, হ্যাঁ। অন্য সহকারী শিক্ষকরাও অনুপস্থিত, সেক্ষেত্রে আপনি একা কিভাবে বিদ্যালয়টিকে চালনা করবেন? কি বললাম সবাই শুনেছো? এগুলো সিচুয়েশনাল কোয়েশ্চেন, এগুলো একটু একটু করে তোমাকে ডিসকাস করতে হবে। যে বিশেষ কারণবশত
আগে আরেকটা কোয়েশ্চেন সোমনাথের আমি ডিসকাস করেছিলাম, আপনার ক্লাসে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি কয়েকজন বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী আছে, এটা আর ডিসকাস করে দিয়েছি আগের দিন। হ্যাঁ আরেকটা স্যার। হচ্ছে বিশেষ কারণ বশত বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অন্য সহকারী শিক্ষকরাও অনুপস্থিত, সেক্ষেত্রে আপনি একা কিভাবে বিদ্যালয়টিকে চালনা করবেন? সবাই শুনে নিয়েছে কোয়েশ্চেন? হ্যাঁ স্যার। বলো, কে বলবে? আমি আজকে 6:30 শেষ করে দেবো, হ্যাঁ, একটু তাড়াতাড়ি শেষ করবো আজকে। বিশেষ কারণবশত বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অন্য সহকারী শিক্ষকরা অনুপস্থিত, সেক্ষেত্রে আপনি একা কিভাবে বিদ্যালয়টিকে চালনা করবেন? স্যার বলবো? কে বলো, নাম বলো। স্যার আমি দীপা বলছি। স্যার 4টে ক্লাসকেই মানে একটা শ্রেণীকক্ষেই বসাতে হবে এবং তাদের 4টে ক্লাসের মধ্যেই 4টে আলোচনা বলবে না? 4টে কেন বলছো? কি করে স্যার জানলে তুমি 4টেই থাকবে? না, প্রতিটা ক্লাস মানে প্রাক প্রাথমিক, প্রাথমিক, তারপর ওই তুমি 1 2 4টে 3 বলবে থেকে না, 4। প্রথমেই ওইটা হ্যাঁ একটা গন্ডগোল। হ্যাঁ, বলো, ঠিক আছে। তারপর প্রতিটা বলো। ক্লাসকেই একটা শ্রেণীকক্ষের মধ্যে বসাতে হবে এবং প্রতিটা ক্লাস উপযোগী এমন কিছু আমাকে আলোচনা করতে হবে বা গল্প বলতে হবে যেটা প্রতিটা ক্লাস উপযোগী হয়, তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর কে বলবে? স্যার বলবো? কে, নাম বলো। স্যার অনুপমা। হ্যাঁ বলো, অনুপমা স্যার নয়, অন্য কেউ বল। অনুপমা নয়, একটু পরে বলবো অনুপমা। ঠিক আছে। হুম, বলো। এটা আরেকজন রেজ করেছিল কোয়েশ্চেনটা, রিয়া, রিয়া মোকামি বোধহয় ক্লাস আছে কিনা জানি না। এইরকমই একটা কোয়েশ্চেন, যে একটা বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে আপনি একাই আছেন, সেক্ষেত্রে আপনি মিড ডে মিল ও ক্লাস কিভাবে সামলাবেন? ঠিক আছে, এটা প্রায় কাছাকাছি কোয়েশ্চেন। রিয়া মোকামি কি আছে? নেই স্যার। নেই। ঠিক আছে, বলো। কে বলবে আর? আমি যে কোয়েশ্চেন করেছি কে বলবে? অনুপমা তো বলবো বলেছে, ও তো আছে। আহ অন্য কে বলবে? কেউ বলবে? বলো, হ্যাঁ না বলো। বলবে না কেউ? কিছু তো স্যার বলো। বলবো, চেষ্টা হ্যাঁ করছি, ঠিক পারবো না। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করো। যেটা হচ্ছে যে যখন দেখবো যে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরাও অনুপস্থিত, তখন আমি প্রতিটা ক্লাসকে একটা শ্রেণীকক্ষে বসানোর চেষ্টা করব এবং তাদের মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যার জন্য বিভিন্ন কাজ দেবো। যেমন হচ্ছে, যেমন ইচ্ছে মতো কিছু আঁকো, কি হয়তো ছড়া বলো, কেউ তার পছন্দের মতো কোনটা তার প্রিয় গান, গানের যে প্রতিযোগিতা হয়, মানে একটা কমা কমা একদিনের কমা মধ্যে। কমা গুলোকে আমি অ্যাভয়েড করতে বলেছি, এই করতে দেবো একে, এই আচ্ছা করতে দেবো স্যার, একে। মানে একটা বিভিন্ন সামগ্রিক এমন সেন্টেন্স বলবে, তাতে একে ছড়া বলতে দেওয়া, কাউকে ছবি আঁকতে দেওয়া, কাউকে পঠন পাঠনের দায়িত্ব দেওয়া, যাই হোক না কেন পুরো ব্যাপারটা যেন একটা সেন্টেন্সে রিফ্লেক্ট করে, এরকম কথা বলার চেষ্টা আচ্ছা করবে, এরকম উত্তর ভাবার চেষ্টা করবে। তুমি যদি কমা কমা দিয়ে বলতে থাকো আমি এই করব এই করব ওকে এই দেবো, মানে আমি এটা তোমাকে আন্ডার এস্টিমেট করছি না, সবসময় এই বার্তা আমি দিচ্ছি সবাইকে, যে হুম হুম এটা হুম উত্তরের মান কমে। এই করব এই করব হুম হুম বলবে না, এমন একটা সেন্টেন্স বলার চেষ্টা করবে সবগুলোকে বুঝিয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, বলো। তা বলবো? বা হ্যাঁ, কমা না বলি আর কি বলছি তাহলে ঠিক আছে ঠিক আছে, বলো বলো বলো। ঠিক আছে। বলবে আর আর কিছু? তাছাড়া না, ওইটুকুই স্যার। তাছাড়া বলছিলাম আর কি, যে বিভিন্ন যে বাগান থাকবে, সেই বাগান পরিচর্যা বাচ্চাদেরকে নিয়ে করা, সেটাই বলছিলাম। হ্যাঁ ঠিক আছে, খারাপ কিছু বলোনি তুমি, সব ঠিক আছে, বলো। হুম ঠিক হুম আছে, তোমার উত্তরগুলো সাহসের সঙ্গে দিচ্ছ, আমি দেখছি, খেয়াল করেছি, এবং কাছাকাছিই থাকছে, মানে এরকম নয় যে একদম আজগুবি উত্তর থাকছে। ভালো ভালো, চলো ও স্যার। নেক্সট। ঠিক আছে। আনিসুর, হ্যাঁ আনিসুর বলবো। স্যার বলছো? বলবো? হ্যাঁ স্যার। আনিসুর, হ্যাঁ বলো হ্যাঁ স্যার। আনিসুর, বলো। স্যার প্রথমত, সেই দিনে আমি প্রার্থনা শেষ করার পরে বাচ্চাদেরকে দুটো করে ক্লাসে মার্চ করে বসানো যেতে পারে, এবং এই ক্ষেত্রে আমি ক্লাস মনিটরদের সাহায্য নেব। তারা ক্লাসটাকে কিছুটা হলেও মেনটেন করবে, এবং হুম তাদেরকে কিছু বোর্ড ওয়ার্ক দিয়ে আসবো, যে বোর্ড ওয়ার্কগুলো তারা করবে, এবং তারপরে আমি মিড ডে মিলের কাজটাকে সম্পন্ন করে তারপরে আমি তাদেরকে সহপাঠক্রমিক কিছু কাজে অংশগ্রহণ করতে পারবে সবাই, এরকম হুম কিছু একটা পদক্ষেপ নেব, যেটাতে হুম মানে আমি সবাইকে মেনটেন করতে পারবো একসঙ্গে। মাঠের মধ্যে কিছু হতে পারে, হুম। গ্রাউন্ডের মধ্যে, এইভাবে আমি স্কুলটা পরিচালনা করার ব্যবস্থা করব। আর সেক্ষেত্রে আচ্ছা, মনিটর আমাকে সাহায্য করবে ক্লাস মেনটেনের জন্য। বাহ, ভালোই তো। মল্লিকা, বলো।
আহ স্যার, সেদিন আমি সমস্ত শ্রেণীকে একসঙ্গে বসাবো এবং যে কৃত্যালী নির্ভর শিখন পরিচালনা করব, এবং তার পাশাপাশি আমি কি কি মিড ডে বলো, মিল আরেকবার বলো। স্যার বিভিন্ন কৃত্যালী নির্ভর শিখন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বলো। স্যার আবার প্রথম থেকে বলবো? হ্যাঁ, বলো বলো, প্রথম থেকেই বলো। আচ্ছা স্যার, সেই দিন আমি সমস্ত শ্রেণীকে একসঙ্গে বসাবো এবং কৃত্যালী নির্ভর শিখন পরিচালনা করব, এবং তার হুম। সঙ্গে আমি স্যার মিড ডে মিলে দেখাশোনা করব, এবং পাশাপাশি যারা একটু উচ্চ শ্রেণীতে পড়ে তাদেরকে দিয়ে বিভিন্ন স্যার শারীরশিক্ষার বিষয় বা এমনি সহপাঠী কিছু কার্যক্রম করতে বলবো। এর ফলে তার সহপাঠী এবং ছোট ছোট ভাই বোনদের জানাতে বলবো। এর ফলে তাদের মধ্যে স্যার মানে তাদের মধ্যে নৈতিকতা, সামাজিকতা, শৃঙ্খলতা বজায় রাখবে, এবং সেই দিনের যে কাম্যশিক্ষণ সামর্থ্য সেটা তারা অর্জন করতে পারবে। এটুকুই। আচ্ছা, নেক্সট, আর কেউ কিছু বলবে? আর কেউ কিছু বলবে? অনুপমা, অনুপমা বলো। স্যার এরকম অবস্থায় যদি আমাকে পড়তে হয় যে গোটা স্কুলটা একা আমাকে পরিচালনা করতে হবে, সেক্ষেত্রে আমি আগে ভাগেই স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকা এবং যিনি প্রধান শিক্ষক থাকবেন ওনাদের সাথে আগে পরামর্শ করব যে কিভাবে আমি স্কুলটা সেই কদিন পরিচালনা করব। সেক্ষেত্রে আমরা সবাই মিলে যে সিদ্ধান্তে উপনীত হবে সেইভাবেই স্কুলটি পরিচালনা করব। তবে আমার মনে হয় এক্ষেত্রে কর্মভিত্তিক শিক্ষা, যেমন মানে খেলাধুলার মাধ্যমে যেটা সবাই একসাথে করতে পারবে সেই রকম ভাবে শ্রেণীকক্ষ পরিচালনা করলেই সুবিধা হবে। আচ্ছা, এই ডিসকাশনের কথাটা না ঠিক আছে, শুনতে ভালো, কিন্তু বিষয় হচ্ছে তোমার কন্ট্রাস্ট চলে এলো উত্তরে। কেমন কন্ট্রাস্ট? তুমি বললে তাদের পরামর্শ নিয়ে করব, আবার আমার মনে হয় এই করব। তাহলে দেখো এখানে পরিষ্কার একটা, তুমি দুরকম ভূমিকা নিচ্ছ। কোনটা করবে তুমি? তুমি বললে তাদের পরামর্শ নিয়ে আমি কাজ করব, আবার বলছে আমার মনে হয় এই করলে ভালো হয়। তার মানে দেখো এখান থেকে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তোমার কি মনে হচ্ছে এটা একটা দ্বন্দ্বিক, মানে দ্বন্দ্ব তৈরি হচ্ছে কোথাও? হ্যাঁ মনে স্যার। হচ্ছে কি? হ্যাঁ। না, যদি না মনে হয় বলো যে না স্যার, দ্বন্দ্ব কেন। কিন্তু আমি এটা বারবার বলি যে আমি এর সঙ্গে পরামর্শ করব, আমি হেড টিচারের সঙ্গে পরামর্শ করব, এই বিষয়গুলো খুব প্রয়োজন ছাড়া তুমি এড়িয়ে যাবে। আগে আরেকদিন বলছিলাম কাকে, খেয়াল নেই কাকে বলছিলাম। আহ কারণ হচ্ছে বলেছি, ক্লাসে বলেছি কিনা জানি না, হ্যাঁ ক্লাসেই বলেছি মনে হচ্ছে। হেড টিচারের পরামর্শ বা অন্য টিচারের পরামর্শ, হ্যাঁ প্রয়োজন মাফিক পরামর্শের কথা আসবে, কিন্তু খুব প্রয়োজন ছাড়া আমি ওই কথা টানবো না। এই কারণেই, কারণ তুমি টিচার হতে যাচ্ছ, তুমি স্বাধীন স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে সিচুয়েশনের উপর বেস করে, এবং তুমি তোমার মনোভাবটা ওখানে রিফ্লেক্ট করতে যাচ্ছ। অতএব অন্য কি বলবে তার উপর তুমি স্কুল চালাবে, ওই মনোভাবটা তো তুমি ওখানে রিফ্লেক্ট করতে পারো না। কারণ হেড টিচার বাড়ি থেকে কি বলছেন বা বাড়ি থেকে কি বলবেন তার উপর স্কুল চলতে পারে না। হেড টিচার যেদিন নাই সেদিন কিন্তু তুমি স্কুলের, সবাই যেদিন নেই স্কুলটা তোমার সিদ্ধান্তেই চলছে। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে, এবং তুমি সেরা, মানে তুমি শেষ কথা স্কুলের। আমি এই জন্য বলছি যে তুমি 10 বছর চাকরি হয়ে গেছে, 20 বছর চাকরি হয়ে গেছে, তারপরে একদিন কেউ নাই। হুম, একদিন তুমি একা আছো, তুমি হেড টিচারের সঙ্গে পরামর্শ করতে যাবে যে কি করে চালানো যাবে? তুমি, সেটা তো নয়। তোমাকে কি বলেছে? তুমি নতুন জয়েন করেছো সেসব কিছু বলেছে? তাতেও মানে নতুন জয়েন করা, তোমার এক্সপিরিয়েন্সের অভাব, সেরকম কিছু বললে সেখানে কিছুটা আমাদের আসতে পারে যে আমার তো নতুন জয়েন, সেই পরিস্থিতিতে ব্যাপারটা যদি এরকম ফেস করতে হয় তখন না হয় তুমি বললে যে আমি তো তখন ইনএক্সপিরিয়েন্স, আমার তো অভিজ্ঞতার অভাব, সেই জন্য আমি তাদের সঙ্গে পরামর্শ করব এবং একটা এরকম সিদ্ধান্ত নেব। সেটা একটা জায়গা থাকে। আমি বলতে চাইছি যে তোমাকে যদি এরকম একদম ক্যাটাগরিক্যালি বলা হয় তুমি নতুন জয়েন করেছো, তুমি অনভিজ্ঞ, তখন কথাগুলো হেড টিচারের পরামর্শ, অন্য টিচারের পরামর্শের কথা কিছুটা লজিক্যাল, কিছুটা অ্যাকসেপ্টেবল। বাট তোমাকে তো সেসব কথা বলেনি, তুমি একজন টিচার, কেউ আসেনি, তুমি একা এসেছো, তুমি কিভাবে স্কুল চালাবে? তা তুমি নতুন ভাববে কেন নিজেকে? হতে পারে 15 বছর পর, 20 বছর পর, প্রত্যেক বছরই এরকম সিচুয়েশন ফেস করতে হতে পারে তোমাকে। যদি স্কুলে 3-4 এরকম টিচার থাকে, 2-3-4 টিচার থাকে, তোমাকে মাঝের মাঝেই স্কুল একা চালাতে হতে পারে। ঠিক আছে,
তো বিষয় এটাই। তো ওই ওই জন্য ওই জিনিসটাকে এড়িয়ে যাবে। বল। দেখো আমি এটা একটা জিনিস তোমরা রিফ্লেক্ট করবে। হুম। আমি কি করতে পারি না করতে পারি তার অনেক ডাইমেনশন আছে, কিভাবে চালাবো না চালাবো। হ্যাঁ, এটা ঠিক যে আহ অন্য সকল শিক্ষক যদি অনুপস্থিত থাকে, আহ এতগুলি শ্রেণীকে একসঙ্গে সামলানো একটা কঠিন কাজ, এটা নিশ্চিত। কারণ বিশেষ করে প্রাথমিক স্কুলে অল্প বয়সী ছেলে মেয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে আরো কিছু বাড়তি সমান্তরাল ভাবে কিছু কাজ থাকে। হুম, তো সমস্ত কিছুকে মানে একটা ভারসাম্য বজায় রেখে স্কুল চালনা করা একার পক্ষে কঠিন। এই জায়গাটাকে একটু রিফ্লেক্ট করবে প্রথম লাইনে। মানে এটা ঠিক যে আমাদের প্রাথমিক শিক্ষা, আহ সেখানে বাচ্চা ছেলে, এই জায়গাটা স্কুল, সেখানে ছেলেরা খুব অল্প বয়স্ক। এবং পড়াশোনা তার সঙ্গে সঙ্গে বেশ কিছু স্কুলের সমান্তরাল কিছু কাজ, সমস্ত কিছু নিয়ে একা কোনো একটা দিনে এরকম পরিস্থিতি যে একা স্কুল চালানোর পরিস্থিতি, সত্যি এটা কিন্তু একটা কঠিন পরিস্থিতি। এবং চ্যালেঞ্জিং। নর্মাল টোনে কথা বলবে, যাতে ইংরেজি বাংলা মেলানো মেশানো হোক এবং স্পন্টিনিউটি থাকে যেন কথায়। হুম। তো কিন্তু আমার কাছে এইরকম সিচুয়েশনে আমার কাছে যেটা প্রধান এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেহেতু প্রাথমিক স্কুল এবং অল্প বয়সী ছেলে, আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাদের নিরাপত্তা। কারণ একজন শিক্ষক এবং এতগুলো ছাত্রের শুধু তো পঠন পাঠন নয়, তাদের নিরাপত্তার জায়গাটাও আমাদেরকে কিন্তু সুনিশ্চিত করতে হয় পঠন পাঠনের সঙ্গে। কারণ তারা সবাই অল্প বয়স্ক, কম বয়স্ক, তারা নিজেদের নিরাপদে সবসময় রাখতে পারার বিষয়টাই সচেতন নয়। হুম। আহ তো তোমার কাছে আমি উত্তর বলছি না রেডিমেড, আমি তোমাকে চিন্তা ভাবনাটা দিচ্ছি যে তোমার কাছে কি হবে, তুমি কোন দিকটাকে রিফ্লেক্ট করবে, খুব ভালো হবে বিষয়টা, একটু ইউনিক হবে। যে আমি প্রথমেই কিন্তু আমার সব থেকে আমার প্রায়োরিটি হবে এটা, যে তাদেরকে ওই পুরো দিনে এতগুলো ছেলেকে নিরাপদ রাখা, সেভ রাখা। হুম। তো এবং তার সঙ্গে আমি অন্যান্য সমস্ত কাজকে সেই দিন অতটা মানে দিকে আমি নজর না দিয়ে আমি তাদের নিরাপত্তা এবং পঠন পাঠন, যাতে একটা এফেক্টিভ ডে, একটা কার্যকরী দিন, পঠন পাঠনের দিন আমি অতিবাহিত করতে পারি, সেই দিকে তোমাকে নজর দিতে হবে। আমি উত্তর এখনো বলিনি, আমি জাস্ট বলছি তোমাকে দুটো জিনিসে ফোকাস করতে হবে যেটা খুব অ্যাট্রাক্টিং হবে। এক হচ্ছে তাদের নিরাপত্তা। হুম। কারণ প্রাথমিক স্কুলে কম বয়সী ছেলেদের নিরাপত্তাটাও কিন্তু টিচারদের দায়িত্ব। আর যখনই তুমি একা হয়ে যাবে তখন নিরাপত্তার প্রশ্নটা কিন্তু প্রধান হয়ে উঠবে। পঠন পাঠন, সহপাঠক্রমিক কার্যকলাপ সব চলবে, সব ঠিক আছে, কিন্তু শুনতে ভালো লাগবে এইটা যখন তুমি বলবে আমি যখন একা থাকবো তখন আমার কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে যাবে তাদেরকে নিরাপদ রাখা। কারণ সবাই কম বয়স্ক, অল্প বয়স্ক, তাদের নিজেদের সাবধানতার বিষয়ে তারা সম্পূর্ণভাবে সচেতন নয়, বা অনেকটা তারা উদাসীন থাকে ওই বিষয়ে। তো আরো, আচ্ছা একবার দাঁড়াও তো। হ্যাঁ। তো দুটো, ওই প্রথম জিনিসটা যেটা আমি তোমাকে বলছি সেটাই দিকে কিন্তু তুমি ব্যাপকভাবে রিফ্লেক্ট করবে, তাদের নিরাপত্তা। মানে তোমার দাঁড়াবে যে হ্যাঁ, এরপর আমি একটা উত্তরে আসছি যে হ্যাঁ স্যার, আহ একা থাকাটা প্রাথমিক স্কুলে, একজন শিক্ষকের একা স্কুল চালানোটা সত্যিই একটা মানে কঠিন কাজ। কারণ তাদের তো শুধু পড়াশোনার বিষয় নয়, প্রায় 5-6টা ক্লাস, সমস্ত ক্লাসের এতগুলি ছেলে, এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া বা নিরাপদ রাখা, সেটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যখন শিক্ষক সংখ্যা কোনো একটা দিনে কম থাকে। আমাদের কাছে সব থেকে প্রধান চ্যালেঞ্জ হয়ে যায়, বা চ্যালেঞ্জ হবে হয়তো, আমাদের কাছে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হবে হয়তো যেদিন কম শিক্ষক হাজির থাকবেন তাদের নিরাপত্তার দিকটা। সেই জন্য যেদিন আমি একা থাকবো, আমি চেষ্টা করব আমার যেটা প্রথম এবং প্রধান লক্ষ্য থাকবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, এবং তার সঙ্গে
পঠন পাঠনটা বজায় রাখা। আরো বেশ কিছু কাজ হয়তো থাকে, যেমন মিড ডে মিল, সেটার দিকে হয়তো আমাদেরকে টিচারদেরকে ইনভলভ সেই অর্থে হতেই হয় না, আমি যেটুকু বুঝেছি বা জানি। হুম, তো ওইগুলো আমার কাছে খুব একটা চ্যালেঞ্জিং নয়। মিড ডে মিল বা আদার্স কাজগুলো হয়ে যাবে, বা সেটা পরের দিনেও হতে পারে। মিড ডে মিল বা অফিসিয়াল কাজকর্ম স্কুলে যা কিছু থাকে সেটা একটা দিন বাদ দিয়ে পরের দিনও হতে পারে। তাই আমার কাছে প্রথম এবং প্রধান এবং যেগুলো টপ মোস্ট প্রায়োরিটির কাজ হবে, সেটা হচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং কার্যকরী একটা পঠন পাঠনের দিন হিসাবে সেটাকে অতিবাহিত করা। মানে প্রত্যেকটা শ্রেণীর সকলের কাছে যেন আমি মিনিমাম পাঠ পঠন পাঠনটা সুনিশ্চিত করতে পারি, সেই জায়গাটা আমাকে বজায় রাখতে হবে। আমি তোমাকে এটাই বললাম, তুমি তোমার মতো উত্তর লিখবে। আমি জাস্ট পয়েন্ট রিফ্লেক্ট করলাম যে প্রাথমিক স্কুলে যেদিন অল্প সংখ্যক শিক্ষক হাজির থাকবেন, সেই দিনটা কিন্তু সত্যিই একটা কঠিন এবং চ্যালেঞ্জিং। কারণ প্রাথমিক স্কুলে অল্প বয়সী ছেলেমেয়েরা, তাদের নিরাপত্তাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর যেদিন বিশেষ করে কম শিক্ষক, তাদের আরো বেশি তাদের মানে আহ, আহ, বিপদের ঝুঁকি বেড়ে যায়। আহ, কারণ সবাইকে একসঙ্গে নজর রাখাটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। তো সেই জন্য আমার প্রথম আহ যেটা আমি প্রথম লক্ষ্য দেব যে দিকটা, সেটা হচ্ছে তাদের নিরাপত্তা। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা আমি করব, তাদের সেই দিনকার পঠন পাঠনটা, মিনিমাম যে পঠন পাঠনটা যেটা আমার পক্ষে দেওয়া পসিবল, সমস্ত ক্লাসের কাছে সমানভাবে পৌঁছে যাওয়া এবং তাদের আহ ন্যূনতম যে পঠন পাঠনের জায়গা সেটাকে সুনিশ্চিত করা। এইটা তোমাকে কিন্তু রিফ্লেক্ট করবে। তারপরে তুমি একটু এদিক ওদিক করবে, কিন্তু নিরাপত্তার জায়গাটা কিন্তু তুমি প্রথম মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তুমি প্রথম রিফ্লেক্ট করবে। আমি গুছিয়ে উত্তর এটা লিখলাম না, তুমি তোমাদের মতো লিখবে, দরকার হলে আমাকে পাঠাবে, আমি বলবো কিছু কারেকশন থাকলে। আমি আপনি লিখতে পারি, ঠিক আছে, কিন্তু লিখলাম না, কারণ আমি যা বলার বলে দিয়েছি। যেটা তোমার কাছে হবে, তুমি নিরাপত্তার দিকটা ফুটিয়ে তুলবে, এবং দ্বিতীয় যেটা ফুটিয়ে তুলবে, তাদের ন্যূনতম যে পঠন পাঠন এবং সবার কাছে সমানভাবে পৌঁছে যাওয়া, সব ক্লাসের কাছে সমানভাবে পৌঁছে যাওয়া এবং ন্যূনতম যে পঠন পাঠন সুনিশ্চিত করা, সেই জায়গাটাকে কিন্তু তুমি রাখবে। তারপরে দু একটা এদিক ওদিক রাখতে পারো, কোনো অসুবিধা নেই। নিরাপত্তা এবং তাদের প্রত্যেকটা ক্লাসের কাছে ন্যূনতম পঠন পাঠনটা সুনিশ্চিত করা, অর্থাৎ দিনটা যেন একটা কার্যকরী পঠন পাঠনের দিন হয়, সেই দিকটা দেখা। ঠিক আছে, মানে একদম কি দিনটা যেন নাল এন্ড ভয়েড না হয়ে যায়, তোমাকে আমি এটা বোঝাচ্ছি। দিনটা যেন পঠন পাঠনের দিক দিয়েও নাল এন্ড ভয়েড হয়ে যাবে না, এবং তারা কি হয়ে যাবে না, তারা যেন নিরাপদও থাকে, সেই জায়গাটা তুমি ফোকাস করবে। এবং সঙ্গে এটা বলতে পারো যে মিড ডে মিল সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেই কাজটার জন্য তো টিচার দিকে খুব একটা ইনভলভ হতে হয় না। সেই কথাটা বলে তুমি ওইটাকে এড়িয়ে যাবে, যে মিড ডে মিল আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেটা তো টিচার দিকে খুব একটা ইনভলভ হতে হয় না। তো এবং আরো কিছু কাজ থাকতে পারে বিদ্যালয়ে, সেটা হয়তো আমরা পরের দিনও করতে পারি। কিন্তু যেটা আমাদেরকে করতেই হবে, যে দুটো কাজ আমাদেরকে করতেই হবে বিদ্যালয়ে, মিড ডে মিল একটা গুরুত্বপূর্ণ কাজ, কিন্তু সেই ব্যাপারে টিচার দিকে খুব একটা ইনভলভ হতে হয় না। এই ব্যাপারটা তুমি বলে ওই দায়টা একটু এড়িয়ে যাবে, হালকা করে লঘু করে দেবে। এবং আরো আনুষঙ্গিক অনেক কাজ থাকে, সেগুলো হয়তো আমরা পরের দিনেও করতে পারি। কিন্তু যেটা আমাদেরকে করতেই হবে, এক্ষেত্রে যেটা আমাকে করতেই হবে সেদিনে, সেটা হচ্ছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং প্রত্যেকটা শ্রেণীর কাছে একটা ন্যূনতম পাঠদান যেটা সুনিশ্চিত করা। ন্যূনতম পাঠদান বা ন্যূনতম পঠন পাঠনের জায়গাটা সুনিশ্চিত করা, সেটা তুমি রিফ্লেক্ট করবে, তাহলেই হবে এই উত্তরে। ঠিক আছে, এই হচ্ছে আমার কথা। তবে তোমার মতো তুমি বানাবে দুটো একটা হ্যাঁ, উত্তর, আমি হালকা মুডে ছুড়ে দেবো। বলো 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 বলো। তা ন্যূনতম পাঠদান সুনিশ্চিত করা, কিন্তু সেটা কিভাবে করব সেটা না না, বললেও চলবে? একদম নিশ্চিতভাবেই। কিন্তু তুমি সেটা না বললেও চলবে, ওটাই তো উত্তর। কারণ তুমি যখনই মানে এই করব ওই করব মানে আমি বলতে যাবে, ক্লাসে একসাথে বসাবো বা এই কাজ দেবো সেই কাজ দেবো, এটা না বললেও চলবে? একদমই তাই। ওইগুলো দেখবে আমি সাধারণত এড়িয়ে যাই, ওইভাবে উত্তর বললে উত্তর হবে না, উত্তরে মানুষ, তুমি ওই তো বলে দিলে, তুমি কিভাবে ব্যালেন্স করবে প্রসিজার তোমাকে তো বলতে হলো না। হ্যাঁ, তোমাকে বলেছে তুমি কিভাবে দিনটা চালাবে। এবার তুমি টেকনিক্যাল কিভাবে পড়াবে সেই জায়গায় চলে গেলে ব্যাপারটা তো একমুখী হয়ে যাচ্ছে। কারণ শুধু পঠন পাঠনের প্রক্রিয়া তুমি বলতে যাবে কেন? ঠিক আছে, আমার মনে হয় সেই ব্যাপারটা বলা মানে একমুখী উত্তর, শুধু পঠন পাঠনের প্রক্রিয়া নিয়ে বলা, সেটা তো নয়। তুমি যখন একা আছো, তুমি কিভাবে পড়াবে এটা কোয়েশ্চেন নয়,
তুমি যখন একা আছো তুমি কিভাবে স্কুলটা চালাবে, তোমার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে। দৃষ্টিভঙ্গির জায়গাতে তুমি প্রথম, যেহেতু একা, তোমার কাছে মেন চ্যালেঞ্জিং হচ্ছে ছাত্রদের নিরাপত্তা। সেই জায়গাটা তুলে ধরবে এবং বুঝিয়ে দেবে যে আমার মনে হয় এই প্রাথমিক স্কুল, যেখানে অল্প বয়সী ছেলেদের আহ, পড়াশোনা, তো সেখানে একজন শিক্ষক যেদিন থাকবেন সেদিন বড় চ্যালেঞ্জ হবে তাদের নিরাপত্তা। এইটা তুমি প্রথমে রিফ্লেক্ট করে দেবে, মানে নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ এটা বলে দিয়ে তারপরে বলবে। তো তাদেরকে আমাকে প্রথম যেটা করতে হবে, নিরাপদ রাখতে হবে সারাটা দিন। তুমি কিভাবে নিরাপদ রাখবে সেটা বলার দরকার নেই, যেটা তোমরা বলতে অনেকে গেলে কিন্তু বলবে না। তোমরা তোমার দৃষ্টিভঙ্গিটা বলে দাও, তাহলেই তো আর তারা বুঝে যাবে তুমি কি বলতে চাইছো। তুমি কিভাবে চালাবে, তোমার থটটা চাইছে, তোমার ম্যানেজমেন্ট স্টাইলটা বুঝতে চাইছে। ঠিক আছে, মানে স্টাইলটা মিনস থটটা। ঠিক আছে, তুমি প্রসেস বলতে যাবে না, স্টাইল বা থটটা বলবে, বাট প্রসেস বলতে যাবে না, তাহলে ব্যাপারটা হচ্ছে অন্যরকম হবে, দীর্ঘমেয়াদী হবে, কোয়ালিটি কমবে উত্তরের। তুমি পরিষ্কার বলে দেবে যে তোমার দৃষ্টিভঙ্গিটা কি, সেটা প্রকাশ করে দেবে যে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যখন আমি একা, তখন মেন যে সমস্যাটা দাঁড়াবে সেটা হচ্ছে ছাত্রদের নিরাপত্তা, যেটা দাঁড়ায়। সেই জন্য তোমাকে ছাত্রকে নিরাপদ রাখতে হবে এবং প্রত্যেকের যাতে সমানভাবে প্রত্যেকটা শ্রেণীর কাছে আমি আহ ন্যূনতম পাঠদানটা নিশ্চিত করতে পারি, পঠন পাঠনটা নিশ্চিত করতে পারি। সঙ্গে তুমি সহপাঠক্রমিক কার্যকলাপ বলতেই পারো। ঠিক আছে, ন্যূনতম যে পঠন পাঠন বা পাঠক্রমিক কার্যকলাপ সেটা সুনিশ্চিত আমি যাতে করতে পারি প্রত্যেকটা শ্রেণীকে সমানভাবে, এটা বলে দেবে। তাহলেই তো এক ক্লাসে বসানো, ম্যানেজমেন্ট সব রিফ্লেক্ট করলো। এক ক্লাসে আমরা বসাই কেন, ভালো করে শুনে নাও, এক ক্লাসে বসাই যখন আমি ক্লাস 3-তে থাকবো, পরের ছেলেরা তো নিরাপদ নয় আমার দৃষ্টির আড়ালে। বাচ্চা ছেলেদেরকে দৃষ্টির আড়ালে রাখা যায় না, দৃষ্টির আড়ালে রাখলেই তারা কিছু একটা অসুবিধা করে। ঠিক আছে, তো যাই হোক, তো তুমি যখন তাকে দৃষ্টির আড়ালে রাখবে তারা কিন্তু নিরাপদ নয়, আমি মনে করি। ঠিক আছে, একা টিচার থাকলে টিচার টয়লেটেও যেতে পারবে না, এরকম পরিস্থিতি প্রাথমিক স্কুলে। একা টিচার মানে টিচার টয়লেটে যেতে পারবে না, এরকম পরিস্থিতি, এটা মাথায় রাখবে। কারণ টয়লেটে টিচার যখন গেছে, সে চোখের আড়ালে এতগুলো ছেলে, বাচ্চা ছেলে কি করবে কেউ জানে না। তো সেটাই তুমি যখন বলছো তাদেরকে নিরাপদ রাখবো, নিরাপদ রাখতে গিয়ে যা কিছু করার তুমি করবে। ঠিক আছে, এবং তখন ওই এক ক্লাসে বসাবো, ওই ছোট ছোট কথাগুলো খুব একটা গুরুত্ব পাবে না, তুমি বলো না এটা কেউ ভাববে না। তুমি যখন বলবে যে তাদের নিরাপত্তার দিকটা আমার কাছে তখন প্রধান, পঠন পাঠনকে অতিক্রম করে তুমি চলে যাবে, তখন ভাববে যে হ্যাঁ এই রিফ্লেক্স, এই যে থট স্টাইলটার অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলবে আমি এইভাবে পড়াবো, এই করব, হ্যাঁ এই এই করাবো, যা তোমরা বললে। কিন্তু তার থেকেও প্রথম এবং প্রধান তুমি যদি এটাকে রিফ্লেক্ট করো যে আমি তাদেরকে নিরাপদ রাখবো, কারণ নিরাপত্তাটাই সেদিন মেন চ্যালেঞ্জ হয় যখন একজন দুজন থাকে। তখন তো সবাইকে তুমি একসঙ্গে চোখে রাখতে পারো না, টিফিনের সময় এইদিকে ছুটছে ওইদিকে ছুটছে, সবটাই কিন্তু জটিল হয়ে যায়। সেই জন্য তুমি নিরাপত্তাটার দিকটা প্রথম রিফ্লেক্ট করবে, তারপরে পঠন পাঠনের জায়গাটা রিফ্লেক্ট করবে, যে সবার কাছে সমানভাবে যেন আমি পৌঁছে যাই, সেই জায়গাটাকে জোর দেবে। শুধু পঠন পাঠন নয়, মানে প্রত্যেকটা ক্লাসকে যে তুমি পঠন পাঠনটা দিচ্ছ, সেটা যেন প্রত্যেকটা ক্লাসকে সমান সুযোগ তুমি দাও, সেই জায়গাটাই তুমি নিশ্চিত একটা দেবে, থট দেবে, তাহলে একটা ভালো উত্তর, ভালো মানের উত্তর হবে। ঠিক আছে, এইটা আমি তোমাদেরকে বলে দিলাম, বাকিটা তোমরা লেখো। হ্যাঁ, লিখবে, দরকার হলে আমাকে পাঠাবে, আমি বলবো। আমি বললাম না, কারণ আমি এই বারবার বলছি না, একই উত্তর লিখে দেওয়াটা ওই জন্য মুশকিল হচ্ছে। আমি তোমাকে থট দিলাম, আরো গুছিয়ে উত্তরটা একবারে বলতাম, কিন্তু বললাম না ইচ্ছে করে। আমি তোমাকে থট দিলাম, তুমি একটু ভাবো, ভাববার জায়গা নষ্টই করে দিলাম একবারে। তোমার ভাবনা হয়েই গেল, তুমি এরপরে তোমার ভাষাতে লেখো, আর কিছু না। আর একটা কোয়েশ্চেন দেখি, তাহলে কি মেন হলো এখানে, তোমার কি মেন হলো বলো তো? এক হচ্ছে তাদের নিরাপত্তা, দুই হচ্ছে প্রত্যেকে, প্রত্যেক ক্লাসকে তুমি ন্যূনতম যে পঠন পাঠন সেটা সমানভাবে দেওয়ার একটা চেষ্টা। এই দুটো জিনিসকে তুমি রিফ্লেক্ট করলে, পঠন পাঠনটাও নিশ্চিত হলো, প্রত্যেক ক্লাসকে সমানভাবে পঠন পাঠনটা নিশ্চিত হলো, এবং নিরাপত্তাটা নিশ্চিত হলো। নিরাপত্তা নিশ্চিত হলো, তার তার মধ্যেই লুকিয়ে আছে এক ক্লাসে বসানো, সবার কাছে সমানভাবে পৌঁছে যাওয়ার প্রচেষ্টা। সব এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে, দেখো, এক ক্লাসে বসানো, এবং তুমি যে একে এই কাজ করতে দেবো, একে এই কাজ করতে দেবো, সব কেন বলছো? ব্যালেন্স বজায় রাখার জন্য। আর আমি এই ভারসাম্যটার কথা তো বলে দিলাম, সকল শ্রেণীর কাছে যাতে আমি সমানভাবে পৌঁছাতে পারি, ন্যূনতম পঠন পাঠনটা সেই দিনে নিশ্চিত করতে পারি, তার প্রচেষ্টা আমি করব। তাতে যে কোনো, তার মধ্যে টেকনিক থাকবে, সে থাকুক না কেন। তারপরে টেকনিক নিয়ে কথা বললে, টেকনিক নিয়ে কথা তখন আলোচনায় যাওয়া যেতে পারে, তার আগে যাবে না। টেকনিক নিয়ে কথা বলতে গেলে তোমার থট, তোমার ভাবধারা, তোমার চিন্তা ভাবনা, তোমার ম্যানেজমেন্ট স্টাইলটাই যে ঢাকা পড়ে যাবে।
কারণ শুধু কিভাবে পড়াবো এটা তো কথা নয়, তুমি দিয়ে সেই স্কুলে একা আছে মানো, আরো অনেক কিছু ব্যাপার আছে। সেইগুলোকে ঢাকা দিয়ে শুধুমাত্র ক্লাসে কিভাবে পড়াবো বা কিভাবে করব ওই জায়গায় চলে যাওয়া যাবে না, ক্লাসরুমের বাইরেটাও তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, তো যাই হোক, ঠিক আছে, চলো নেক্সট। এই রে, এর বেশি হতে হবে না মনে হচ্ছে। ওয়েট, আচ্ছা, এটা বলো তো, যদিও এটা এক কথায় উত্তর, আমাকে কে পাঠিয়েছে যেন, মল্লিকা, মল্লিকা, মল্লিকা পাঠিয়েছো। আহ, একটা শিশু নাচে ভালো, অন্য শিশু খেলায় ভালো, তাহলে আপনি সমস্ত শিশুদের মূল্যায়ন করবেন কিভাবে একসঙ্গে? একটা শিশু নাচে ভালো, কোন শিশু খেলায় ভালো, কোন শিশু গায় ভালো, তাহলে আপনি সমস্ত শিশুদের মূল্যায়ন করবেন কিভাবে একসঙ্গে? মল্লিকা বলো তো, শুনি একটু। স্যার আমি এটা বুঝে উঠতেই পারছি না কিভাবে করবো, তাই আমি এটা আসছেই না কোনো দিক কোয়েশ্চেনটা থেকে। খুব একটা মানে রেলিভেন্ট নয়, হ্যাঁ, তবুও বলেছে যখন আমি বলছি। একটা শিশু, আমি কিন্তু থট দিচ্ছি, আমি লেখাচ্ছি না আজকে ইচ্ছা করে, হ্যাঁ, ইচ্ছা করে লেখাচ্ছি না, লেখালে তো একটা কম্প্যাক্ট উত্তর হয়ে যাবে। কিন্তু আমি থট দিচ্ছি মানে এই নয় তোমাকে আসল মানে পয়েন্ট গুলো দিচ্ছি না, আসল পয়েন্ট গুলো দিচ্ছি, তুমি ওর উপর বেস করে লিখবে, তোমার একটা দুটো এদিক ওদিক করতে পারো। একটা শিশু নাচে ভালো, অন্য শিশু খেলায় ভালো, আর তাহলে আপনি সমস্ত শিশুদের মূল্যায়ন করবেন কিভাবে একসঙ্গে? বলো, কে বলবে? বলো, কে বলবে? কেউ কিছু বলবে? কেউ কিছু? স্যার একটু চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার এখানে ওই যে হলিস্টিক রিপোর্ট কার্ডের কথা বলা আছে, যেটি প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু আছে। সেখানে হুম, শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য প্রত্যেকটি পয়েন্ট উল্লেখ করা আছে, যেমন সে কীটকলায় ভালো না, সে পড়াশোনায় ভালো, সে নেতৃত্ব দিচ্ছে কিনা, এই ধরনের পয়েন্টগুলো আছে। সেইখানে সেই পয়েন্টগুলোর ভিত্তিতে আমি তাদের যাচাই করব। ঠিকই বলেছো। কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ড কেন? রিপোর্ট কার্ড একটা ইনস্ট্রুমেন্ট, একটা ডকুমেন্ট। ডকুমেন্টের কথা ওইভাবে তুমি ডকুমেন্ট দেখে কিভাবে কি করবে? ডকুমেন্টের কথা আনছো কেন? তুমি প্রসেসের কথা আনো। না মানে ওই গেছো, রিপোর্টটা খুব ভালো উল্লেখ গেছো। করতে হচ্ছে বলে আমি বলে ফেলেছি। রিপোর্ট রিপোর্ট কার্ডটা তো একটা জাস্ট ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, ওটা ছাত্রদের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন, তার মূল্যায়নের ফলাফল। হুম, ছাত্রদেরকে আমি ছাত্রের অভিভাবকদেরকে পৌঁছাচ্ছি সে কেমন পারফর্ম করলো। হুম, রিপোর্ট কার্ড তো জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট, একটা কাগজ। সে কাগজটা কি 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 কাগজটা থেকে কি রিফ্লেক্ট করছো তুমি? কিন্তু যা বলছো তুমি পয়েন্ট গুলো কিন্তু ভালো তুলতে চাইছিলে, কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ড দিয়ে উত্তরটা শুরু করে দিয়ে উত্তরটা মান নামিয়ে দিলে। বলো, বাদ বাকি কেউ? স্যার বলবো? হুম, বলো। স্যার প্রত্যেকটা বাচ্চা শিশু কেউ সবাইকার সার্বিক মূল্যায়নের চেষ্টা করব, কিন্তু কেউ নাচে ভালো বা কেউ খেলায় ভালো, তো তাদেরকে আরো উৎসাহিত করব, তারা যেন আরো এগিয়ে যায়। এবং পাশাপাশি অন্য বাচ্চাদেরও আমি উৎসাহিত করব, তারাও যেন ওই পড়াশোনার পাশাপাশি এগুলোতে উৎসাহিত থাকে। আর যারা নাচে ভালো বা খেলায় ভালো, তাদের অভিভাবকদের সঙ্গেও একটু তাদেরকে একটু কোঅপারেট, তারা যেন বাচ্চাদেরকে একটু কোঅপারেট করে এইসব ব্যাপারে, উৎসাহিত করে তারা যেন। আর বাকি সব বাচ্চাদেরও একসঙ্গে সবারকারই সার্বিক আচ্ছা, মূল্যায়নের ঠিক সার্বিক আছে, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, চেষ্টা করেছো, ভালো। আচ্ছা, একটা শিশু নাচে ভালো, একটা শিশু গায় ভালো, একটা শিশু খেলায় ভালো, তাদের মূল্যায়ন একসঙ্গে কিভাবে করবো? কোয়েশ্চেনটা খুব একটা ভালো নয়, হ্যাঁ, প্রথমেই আমি কথা বলছি। কারণ কেন ভালো নয়, ভালো করে শোনো। একটা শ্রেণীতে প্রত্যেকটা শিশু আলাদা আলাদা সক্ষমতা নিয়ে আসে, একই সক্ষমতা নিয়ে আসবে না, এটাই তো স্বাভাবিক। এখানে বলেছে কেউ নাচে ভালো, কেউ গায় ভালো, কেউ, আমি বলছি এই উত্তরটা আমি একটু সহজ করেই বলে দেবো, গুছিয়ে বলে দেবো অনেকটা, হ্যাঁ, কারণ এটা বলা দরকার, শুধু পয়েন্ট গুলোকে বলবো না, আগেরটা সহজ ছিল। হুম, তো একটা শ্রেণীতে আলাদা আলাদা শিশু তো আলাদা আলাদা সক্ষমতা নিয়ে আসবে, আলাদা আলাদা এবিলিটি নিয়ে আসবে, এটাই স্বাভাবিক। তো এর মধ্যে তো কোনো মানে জটিলতা নেই, তা আমাকে তো আলাদা আলাদা সক্ষমতার মূল্যায়ন করতে হবে।
আলাদা আলাদা সক্ষমতার মূল্যায়নের জায়গায় তো আমাদের স্কুলটা, আমাদের যে সিসি রয়েছে, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন রয়েছে, সেটা কি বলছে? কন্টিনিউয়াস মানে ধারাবাহিক মূল্যায়ন হবে, সেটা এখানে প্রাসঙ্গিক নয়, কিন্তু কম্প্রিহেন্সিভ, কন্টিনিউয়াস এন্ড কি কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সিসি হ্যাঁ হ্যাঁ স্যার। কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। কন্টিনিউয়াস কথাটা এখানে না হয় প্রাসঙ্গিক নয়, তোমাদেরকে বলছি, কিন্তু কম্প্রিহেন্সিভ কথাটার প্রাসঙ্গিক এখানে। আমরা সার্বিক মূল্যায়নিত করছি, কোনো একটা দিকের মূল্যায়ন, এক শিশুর মূল্যায়ন তো করছি না। আর শিশুরা তো ব্যক্তি স্বাতন্ত্র্য নিয়ে আসবেই। সমস্ত শিশু তো এক হতে পারে না। আমি উত্তর বলি নাই, আমি তোমাকে কোয়েশ্চেনটা বলছি, যে এই কোয়েশ্চেনটা একটু দুর্বল এই কারণেই, কারণ প্রত্যেকটা শিশু আলাদা তো হবে, তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য তো থাকবে, সব শিশু তো এক সক্ষমতা নিয়ে আসবে না, এক স্কিল নিয়ে আসবে না। তা তাদের প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা স্কিল, আলাদা আলাদা স্কিল মূল্যায়নের সুযোগ তো আমাদের রয়েছে। আমরা তো আলাদা আলাদা স্কিলকে আমাদের মূল্যায়ন করতে হবে, এবং তার জন্যই তো রয়েছে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন। কম্প্রিহেন্সিভ কথাটা ওই রিফ্লেকশনই করে যে সমস্ত দিকের মূল্যায়ন। কন্টিনিউয়াস মানে ধারাবাহিক মূল্যায়ন হবে, শুধু ওই পরীক্ষার সময় নয়। আর কম্প্রিহেন্সিভ মানে সার্বিক মূল্যায়ন হবে, সমস্ত দিকের, সমস্ত স্কিলের। কোন শিশু কিসে ভালো? তার জ্ঞান ভালো, কোন শিশুর অন্য কোনো দক্ষতা ভালো, কোন শিশুর অ্যাস্থেটিক্স এর ভালো, মানে তার সৃজনশীলতা, তার নান্দনিকতা, কোন শিশু পার্টিসিপেশনে ভালো, অংশগ্রহণে ভালো, কোন শিশু তোমার এমপ্যাথি মানে আবেগের দিক দিয়ে একটু ডিফারেন্ট টাইপ, উন্নত রকম, তার আবেগটাকেও আমরা মূল্যায়ন করব। এখানে তার অংশগ্রহণের ক্ষমতা, তার প্রশ্ন করার ক্ষমতা, তার নান্দনিকতা, সৃজনশীলতার ক্ষমতা, তার বৌদ্ধিক ক্ষমতা, তার আবেগীয় প্রকাশের ক্ষমতা, আবেগকে প্রকাশের ক্ষমতা, সমস্ত বিষয়ই তো আমাদের মূল্যায়ন করার সুযোগ তো কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন এর মধ্যে রয়েছে। তা আমরা তো সমস্ত শিশুকে তার সমস্ত আলাদা আলাদা দিকের যে তার স্কিল, তার বৈশিষ্ট্য, সেগুলো তো মূল্যায়ন করব। তাহলে এক কথায় আমাদের কথা হচ্ছে, আমি এটা বোঝালাম যে এটা কোনো জটিল মানে এ, অন্যরকম কথা নয়, এটা বাঁধা ধরার ঘরানার বাইরে প্রশ্ন নয়, এটা আমাদেরকে করতে হবে। আমাদেরকে কিন্তু সবাইকে মূল্যায়ন করতে হবে, এট এ টাইম করতে হবে, এরকম কোনো বিষয় নয়। কখনো আমরা যখন ধরো সিসি হয়, একেকটা সময় আমরা একেকটা স্কিলকে দেখি। হতে পারে একসঙ্গেও আমরা দেখতে পারি। ঠিক আছে? এক সময় আমরা একটা স্কিলকে জোর দিই। ধরো আমি বাগান পরিচর্যার কথা বলেছি। বাগান পরিচর্যা করতে দিয়ে আমি দেখলাম কে এড়িয়ে যাচ্ছে, কে বাগান পরিচর্যায় ভালোভাবে অংশগ্রহণ করছে। হতে পারে বাগান পরিচর্যা করতে গিয়ে কাউকে একটা পোকায় কামড় দিল, কে এগিয়ে আসছে, এমপ্যাথিটা কার কত। একটা যেকোনো কর্মের মাধ্যমে কিন্তু তুমি তার অনেকগুলো স্কিলকে ছেলেদের দেখতে পারো। তুমি ধরো আজকে ভাবলে তুমি পার্টিসিপেশন স্কিলটা দেখবে, পার্টিসিপেশন অংশগ্রহণ করার ক্ষমতা কার কেমন। তুমি কি গিয়ে করলে, তুমি গিয়ে কি করলে, বললে তুমি আহ তোমরা সবাই মিলে গ্রুপ করে এই করো, বা আমি কিছু প্রশ্ন করছি, বা তুমি আমাদেরকে, আমি তোমাদেরকে এই জিনিসটা পড়ালাম, এবারে তোমরা আমাকে কিছু এই টপিকটা থেকে প্রশ্ন করো, যা কিছু হতে পারে। ঠিক আছে? তখন তুমি দেখলে, বা তোমাদেরকে একটা একটা খেলতে দিচ্ছি, তোমরা খেলো। এই খেলাটা দিচ্ছি, তোমরা খেলো। দেখলে কে কে সাইডে দাঁড়িয়ে রয়েছে, কে খেলাতে কতটা সক্রিয় অংশগ্রহণ করছে, বা ক্লাসরুমে কে কতটা সক্রিয়ভাবে তোমাকে প্রশ্ন করছে, বা কে কতটা সক্রিয়ভাবে ওই পঠন পাঠনে অংশগ্রহণ করে লার্নিংটা পেতে চাইছে। সমস্ত কিছু থেকেই তুমি সমস্ত ক্রিয়াকলাপ, পঠন পাঠনের মধ্য থেকে, সহপাঠক্রমিক কার্যকলাপ থেকে, খেলাধুলা থেকে, সমস্ত কিছু জায়গা থেকেই তুমি কিন্তু তার স্কিল গুলোকে চেক করতে পারো। এটা তোমাদেরকে বলছি আমি। তুমি যেকোনো একটা কাজ দিয়েও তার স্কিল চেক করতে পারো, স্কিলটা অ্যাসেসমেন্ট করতে পারো। তুমি আজকে ক্লাসে কোনো একটা বললে যেমন খুশি গল্প বানাও, দিয়ে ওই যেমন খুশি গল্প বানানোর মাধ্যমে তুমি দেখলে কার কল্পনা ক্ষমতা কেমন, সেই স্কিলটা চেক করলে। আমি বললাম তুমি খেলতে খেলতে বা বাগান পরিচর্যা করতে করতে দেখলে দেখলে কার কেমন পার্টিসিপেশন করার প্রবণতা, অংশগ্রহণের প্রবণতা চেক করছো। তো যাই হোক, আমরা কিন্তু সিসির মাধ্যমে বিভিন্ন স্কিল গুলোকে বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে কিন্তু চেক করি, এবং চেক করতে হয়। ঠিক আছে? তো তোমার যেটা কোয়েশ্চেন ছিল, আমরা কিভাবে, কেউ নাচে ভালো, কেউ খেলায় ভালো, একসঙ্গে তার মূল্যায়ন করব। আমাদেরকে একসঙ্গেই মূল্যায়ন করতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু মূল্যায়ন আমাদেরকে করতে হয় বিভিন্ন স্কিলের। সেই জন্য উত্তরটা এরকম যে প্রত্যেকটা শ্রেণীতে
একটা শ্রেণীতে প্রত্যেকটা শিশু আলাদা আলাদা সক্ষমতা নিয়ে আসে। কেউ নাচে ভালো, কেউ খেলায় ভালো, কেউ আবার পড়াশোনায় ভালো। তাই একজন শিক্ষক হিসেবে আমাদের উচিত সকল শিশুকে একরকম মানদণ্ডে না মাপা। আর সেই জন্যই তো আমাদের স্কুলে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন রয়েছে। এভালুয়েশনটা তো কম্প্রিহেন্সিভ, সার্বিক মূল্যায়ন। আমরা সকল শিশুর যার যে দক্ষতা আছে সবার জন্য একক মানদণ্ড নয়, সবার জন্য একক মানদণ্ড নয়, বরং সবার নিজস্ব দক্ষতার ক্ষেত্রেই মূল্যায়ন হবে। সবার নিজ নিজ দক্ষতার ক্ষেত্রেই আমরা মূল্যায়ন করব। এতে প্রত্যেকটা শিশুর আত্মবিশ্বাসও বাড়বে, তারা নিজেদের যোগ্যতাকে আরো বাড়াতে পারবে। ঠিক আছে? বা রেসপেক্ট করতে পারবে। আমি কি বললাম আবার বলছি। এক এক শ্রেণীতে আলাদা আলাদা শিশু আলাদা আলাদা সক্ষমতা নিয়েই আসবে, এটাই প্রত্যাশিত। ভালো করে শুনে নাও। একটা শ্রেণীতে আলাদা আলাদা শিশু আলাদা আলাদা সক্ষমতা নিয়ে আসবে, এটাই প্রত্যাশিত। কেউ নাচে ভালো, কেউ নাচবে ভালো, কেউ খেলাধুলায় ভালো, কেউ বা আবার পড়াশোনায় ভালো। তাই আমাদের একজন শিক্ষক হিসেবে আমাদের যেটা করতে হবে, সকলকে একক মানদণ্ডে, একটা মানদণ্ডে না মূল্যায়ন করা। অর্থাৎ সবার জন্য আলাদা আলাদা মানদণ্ড, ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর নির্ভর করে। সবার নিজস্ব নিজস্ব দক্ষতার ক্ষেত্রকেই মূল্যায়ন করতে হবে। সবার নিজ নিজ দক্ষতার ক্ষেত্রকেই মূল্যায়ন করতে হবে। এতে প্রত্যেকটা শিশুর আত্মবিশ্বাস বাড়বে এবং নিজের যোগ্যতাকে সে আরো বাড়িয়ে নিতে পারবে। আমরা সারা বছর ধরে তো এইভাবেই মূল্যায়ন করি। যদিও কোয়েশ্চেনটা একটু অস্পষ্ট। একসঙ্গে মানে সাইমালটেনিয়াসলি বলতে চেয়েছে কিনা সেটা দেখতে হবে। সাইমালটেনিয়াসলি করতে হয় তার কোনো মানে নেই। মোট কথা করতে হয়। আমরা এমন কিছু ক্রিয়াকর্ম দিই, বিভিন্ন স্কিল গুলোকে ফোকাস করে ক্রিয়াকর্ম দিই। কখনো আমরা পার্টিসিপেশন স্কিলের জন্য হয়তো ফোকাস করে একটা ক্রিয়াকর্ম দিলাম। সেটা ক্লাসরুমে হোক, সহপাঠক্রমিক কার্যকলাপের মাধ্যমে হোক, বা যেকোনো ভাবে হোক, আমরা বিভিন্ন স্কিল গুলোকে ফোকাস করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাদেরকে এনগেজ করি। তারপরে সেই কাজে এনগেজ করার পর সে পঠন পাঠন হোক বা সহপাঠক্রমিক কার্যকলাপ, তারপরে আমরা তাদেরকে অবজার্ভ করি যে এই স্কিলটা কার কেমন রয়েছে। একসঙ্গেই সব স্কিলের কিন্তু মূল্যায়ন করতে হয় না, কিন্তু আমরা মূল্যায়ন করি একটা ইয়ারে, একটা বর্ষে, বা আমরা ধারাবাহিকভাবে কিন্তু সমস্ত স্কিলের মূল্যায়ন করি। এখানে একসঙ্গে মূল্যায়ন বলতে সমস্ত স্কিলের মূল্যায়ন বলেছে না সাইমালটেনিয়াসলি বলেছে সেটা একটু অস্পষ্ট। যাই হোক না কেন, আমাদের সাইমালটেনিয়াসলি যে করতে হবে, একসঙ্গে তোমার নাচ ওর গান দেখতে হবে তার কোনো মানে নেই। আমাদের এমনই আমরা ফোকাস করে কাজ দিই, এমনই আমরা একটা ঠিক করে প্ল্যান মাফিক আমরা কাজ দিই যে আজকে আমরা কার কেমন পার্টিসিপেশন স্কিল আছে দেখব। আজকে আমরা দেখব কার কেমন অ্যাস্থেটিক স্কিল আছে, মানে সৃজনশীলতা, ছবি আঁকা হাবিজাবি এইগুলো। আমি দেখব কার কেমন এমপ্যাথির দিকটা আছে। এমপ্যাথির দিকটা দেখতে গেলে কোনো ক্রিয়াকলাপ লাগে না। ধরো স্কুলে ছুটতে ছুটতে একটা ছেলে পড়ে গেল, রক্ত বেরিয়ে গেল, কারা প্রথম তাকে সাহায্য করতে এগিয়ে যাচ্ছে। এটা থেকেও তুমি তার জন্য কোনো ঘটা করে কোনো কি করতে হয় না, ঘটা করে কোনো কিছু ক্রিয়া বা কর্মের আয়োজন করতে হয় না, প্ল্যান মাফিক। ঠিক আছে? আমরা এমনি ওই স্কিল গুলোকে মূল্যায়ন করতে পারি ওইভাবে। কোন একটা ছেলে বিপদগ্রস্ত হলো, পড়ে গেল, রক্ত বেরিয়ে গেল, কারা প্রথম তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, কোন ছেলেগুলো। এখান থেকে তাকে এমপ্যাথির জায়গাটা আমরা মূল্যায়ন করতে পারি যে কোন ছেলের এমপ্যাথির জায়গাটা কতটা ডেভেলপ হয়েছে বা কোন জায়গায় রয়েছে। অতএব মূল্যায়ন আমরা সমস্ত দিকটার করি। কেউ নাচে ভালো তার নাচের মূল্যায়ন, কেউ গানে ভালো তার গানের মূল্যায়ন, যে স্কিলটা ভালো তার সবার মূল্যায়ন হয়। কিন্তু সাইমালটেনিয়াসলি করতে হবে এমনটা কোনো মানে নেই। কিন্তু আমাদের যে সিসি, কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ মূল্যায়ন বা এভালুয়েশন, সেখানে তো সার্বিক মূল্যায়নের কথা বলা আছে। আমরা সমস্ত দিক ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর নির্ভর করে সবার সব দিকটাই আমরা মূল্যায়ন করি। যার যা দক্ষতা আছে তাকেই আমরা উৎসাহিত করি, তার সেই দক্ষতাকে বাড়ানোর সুযোগ, মূল্যায়নের সুযোগ আমাদের তো সিসির মধ্যে রয়েছে। ঠিক আছে? তোমাদেরকে ব্যাপারটা আমি বোঝালাম। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একটি শ্রেণীতে আলাদা আলাদা শিশু আলাদা আলাদা সক্ষমতা নিয়ে আসবে, এটাই প্রত্যাশিত। কেউ নাচবে ভালো,
কেউ খেলায় ভালো, কেউ আবার আঁকায় ভালো। তাই একজন শিক্ষক হিসেবে আমাদের উচিত সকল শিশুকে এক মানদণ্ডে না মাপা বা মূল্যায়ন না করা। অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে আলাদা আলাদা শিশুর আলাদা আলাদা বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে সবার নিজ নিজ ক্ষেত্রকেই মূল্যায়ন করতে হবে। প্রত্যেকটা শিশুর নিজ নিজ ক্ষেত্রকেই মূল্যায়ন করতে হবে বা মূল্যায়ন করার সুযোগ আমাদের রয়েছে। এতে প্রত্যেকটা শিশুই আত্মবিশ্বাসী হবে এবং তারা নিজের যোগ্যতাকে বাড়িয়ে নিতে পারবে। নিজের ক্ষমতাকে আরো বাড়িয়ে নিতে পারবে সেই বিশেষ ক্ষেত্রে। তো তুমি আজকে এখানে সিসির কথাটা তুলে আনতে পারো। যে আমাদের বিদ্যালয়ে যে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ রয়েছে সেখানে তো সমস্ত দিক, সমস্ত স্কিলের মূল্যায়নের জায়গায় রয়েছে, মূল্যায়নের সুযোগই রয়েছে। ঠিক আছে? অতএব এই উত্তর কিভাবে দেবে আমি তোমাকে মোটামুটি ভাবে দিয়ে দিলাম। তার থটটাও দিয়ে দিলাম, ওভারঅল থটটা। আমাদের সিসির ব্যাপারটা হচ্ছে কি বলতো? একবার বলে দিই, সিসিটা হচ্ছে সারা বছর ধরে মূল্যায়ন। ওই পরীক্ষার সময় ২ টো পরীক্ষা বা একটা পরীক্ষার সময় মূল্যায়ন নয়। সিসির উদ্দেশ্যটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। সারা বছর ধরে শ্রেণীকক্ষে মূল্যায়ন, শ্রেণীকক্ষের বাইরে মূল্যায়ন, প্রত্যেকটা মুহূর্তে মূল্যায়ন। তুমি যখন স্কুলে চাবি তালা খুলছো, তোমাকে বোঝানোর জন্য বলছি, তখন ছেলেরা কিভাবে ছুটে ঢুকছে, কে কাকে ঠেলছে, সেখানেও মূল্যায়ন। আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। সিসির উদ্দেশ্য শুধু শ্রেণীকক্ষ মূল্যায়ন বা নির্দিষ্টভাবে কোনো একটা বৈশিষ্ট্যের বা স্কিলের মূল্যায়ন নয়। অনেকগুলো স্কিল আছে, অনেকগুলো দিক আছে, সেইগুলোর আমরা সারা বছর ধরে মূল্যায়ন করি এবং মূল্যায়নের মাধ্যমে তাকে উৎসাহিতও করি। ঠিক আছে? যে যে দিকটাই ভালো সে সেই দিকটা উৎসাহিতও হয়। মূল্যায়ন করব, উৎসাহিতও করব। সিসি হচ্ছে সেই দিকটাই যে বিভিন্ন দিকের মূল্যায়ন হবে, দিয়ে তুমি সার্বিকভাবে বিকাশ ঘটাবে। সারা বছর ধরে মূল্যায়ন হবে, ওই তাৎক্ষণিক মূল্যায়নে মানে নির্ভরশীলতাটাকে হাঁটিয়ে দিয়ে সারা বছর ধারাবাহিকভাবে মূল্যায়নের জন্যই কিন্তু সিসি এসেছিল। এবং শুধু ওই পঠন পাঠনের পরীক্ষা নয়, বিভিন্ন দিকের মূল্যায়ন। উদ্দেশ্য ধারাবাহিক মূল্যায়ন এবং বিভিন্ন দিকের মূল্যায়ন। কথাটা দুটো আছে। কন্টিনিউয়াস মূল্যায়নটা সারা বছর ধরে হবে, ধারাবাহিকভাবে হবে এবং সার্বিক বিকাশের লক্ষ্য হবে। অতএব বিভিন্ন দিকের মূল্যায়ন হবে। শুধুমাত্র তুমি বই পড়ে কতটা নাম্বার পেলে সেটা নয়। এটা সিসির উদ্দেশ্য, সেটা বলে দিলাম আরকি। এই হচ্ছে গল্প। আজকে আর এই বেশি আগালাম না, কারণ এর পরে আমার একটা ব্যাচ আছে। তোমাদের এই দিন তো ক্লাস থাকবে না। ঠিক আছে? তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা পড়াশোনা করো। ঠিক আছে? তোমাদের আরেকটু সময় পেয়ে যাবে, আমি বুঝতে পারছি। আরো একটু সময় পেয়ে যাবে, ক্লাসও অনেক পাবে, তারপরে আরো অনেক অপরচুনিটি পাবে। অনেক কিছুই বলবো, অনেক কিছুই শিখবো, অনেক কিছুই ডিসকাস হবে। ঠিক আছে? আজকে এ পর্যন্তই রাখলাম। ঠিক আছে? চললাম। পরের ক্লাস তোমাদের বুধবার রাত্রি ৮টা ৪৫ হবে। হুম? পরের ক্লাস বুধবার রাত্রি ৮টা ৪৫ হবে। আর যে কাজটা বললাম, যে রেকর্ড করা, ভিডিও রেকর্ড করা এবং আমাকে পাঠানো, সেই কাজটা এরপরে সুনিশ্চিত করো। ভিডিওর কিন্তু লেন্থ বেশি হলে একটু অসুবিধা হবে, সেটা নিয়ে না হয় পরে আবার কথা বলতে হবে। কবে ভিডিওর পাঠাবো লেন্থ, ভিডিও? হ্যাঁ, স্যার কবে পাঠাতে হবে, কবে পাঠাবো? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যখন খুশি পাঠাও, আমি দেখবো। স্যার ঠিক ক্লাস আছে? ডেমো গুলো কি আর লিখে পাঠাতে হবে? না, লিখে আপাতত পাঠিও না। ক্লাস ডেমো আপাতত লিখে পাঠিও না, ওই প্র্যাকটিক্যাল কাজটা করো। হ্যাঁ, আমাকে স্যার পাঠাতে মক গিয়ে পরে তোমাদের ইন্টারভিউটা, একটা সমস্যা হবে। মক ইন্টারভিউটা কি আর পাঠাবো? মক ইন্টারভিউ আপাতত থাম থামো। হ্যাঁ, গ্রুপ আপাতত ইন্টারভিউ পাঠাবো না? আপাতত এই সপ্তাহটা থামো, তারপর আবার বলবো আমি। হ্যাঁ, এই সপ্তাহে তোমরা ক্লাস ডেমনস্ট্রেশনটাই সময় দাও। ঠিক আছে? তারপরে ড্রিম ইন্টারভিউ স্ক্রিপ্টটা আবার পরের সপ্তাহে আমি বলবো। আপাতত তোমাকে ওটা পাঠাতে হবে না, তুমি ক্লাস ডেমনস্ট্রেশনটা প্র্যাকটিসটার উপর গুরুত্ব দাও, সেটা রেকর্ড করো। প্রথমবারই যে রেকর্ড করতে হবে মানে নেই, দুবার তিনবার করে তুমি রেকর্ড করো। হ্যাঁ, দিয়ে আমাকে পাঠাও। এবারে পাঠানোর ক্ষেত্রটা একটু চাপ হবে, 30 MB উপরে ভিডিও হোয়াটসঅ্যাপে আসে না। সেই ক্ষেত্রটাই তুমি ইয়ে করতে পারো, যাই স্যামসাং এর। স্যার বলো। পার্টে পার্টে নাহলে করলে যাই হতো। 30 MB উপরে যদি যাই বলছো? হ্যাঁ স্যার, 5-6 মিনিটের ভিডিও পাঠানো যায়। ৫-৬ মিনিট হ্যাঁ নয়, আমি 30 MB বলেছি। ও আমি এমবি মাপ তোমরা বলেছি, আমি স্যার এমবি তে বলেছি। ভিডিওটাকে তুমি যদি রিসাইজ করে নিয়ে কমিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, রিসাইজ করে দিয়ে কমিয়ে নেবে, ভিডিওর কোয়ালিটিটা একটু কমে যাবে। তাতে রিসাইজ তুমি যেন 30 MB ভেতরে রাখতে পারো। আর যদি কারো হয়ে যায়, আমি সেটা বলছি, তখন কিন্তু বিকল্প রাস্তাও আছে। আপাতত তুমি করো, তারপরে সেটা নিয়ে আমি না হয় বলবো। হ্যাঁ, ফাইল শেয়ারিং এর বিভিন্ন মানে ওয়েব মাধ্যম আছে। হ্যাঁ, সেই লিঙ্কটা আমার কাছে চলে আসবে, আমি লিঙ্কটায় ক্লিক করে গিয়ে দেখতে পারবো। স্যামসাং এ সেগুলো হয় আপলোড করা, অন্য ডিভাইসে কিভাবে হয় সেটা দেখতে হবে। তোমরা যদি পারো, সেটা পারো, তোমরা পারবে আশা করছি। না পারলে তখন আমি ইন্টারফেয়ার করবো এই বিষয়টায়। হুম,
তো যাই হোক, আপাতত এটুকুই। আপাতত হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করো, নাহলে কাট কাট করে পাঠাবে। কাট করে পাঠালে একটু অসুবিধা হয়। হ্যাঁ, যদি এক লপ্তে পাঠাও সেটাই ভালো হবে। দেখো, আগে ভিডিওটা বানাও, তারপরে পাঠানো নিয়ে ভাবা যাবে। হ্যাঁ, চললাম। ওকে স্যার, থ্যাংক ইউ।